দেশে আমি আগেও সতর্ক করেছি, আজকে থেকে 5-6 মাস আগে সতর্ক করেছি যে এই বছরের শেষের দিকে আমার এই পোস্টে এইভাবে ছিল যে জনগণ সিট বেল্ট বাঁধুন, এই বছরের শেষের দিকে খুব খারাপ সময় আসছে, সেই সময় কিন্তু খুব কাছে। শেষ একটা ধাক্কা দিবে আওয়ামী সন্ত্রাসীদেরকে পুনর্বহাল করার জন্য। কিন্তু যেই ষড়যন্ত্র চলছে, বাংলাদেশে একটা বড় ধরনের রক্তক্ষয় করে এই উপদেষ্টা সরকারকে সারা দুনিয়ার সামনে দুর্বল দেখিয়ে এবং ব্যর্থ দেখিয়ে একটা ফোর্স নিয়ে মাঠে নেমে আবার আওয়ামী লীগকে নামানো। এবং একই সাথে আমরা শুনেছি যে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে, প্রধান বিচারপতি যেহেতু ডিসেম্বরে খুব সম্ভবত উনি অবসরে যাচ্ছেন, তার আগেই যেন উনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে উনি অন্তর্বর্তী সরকার হন এবং আওয়ামী লীগকে যেন নির্বাচনে আসার সুযোগ দেন, যেন আওয়ামী লীগ সুই হয়ে ঢুকে কুড়াল হয়ে বেরোতে পারে, আবার দেশ দখল করতে পারে। এবং বর্তমান যে বিচারপতি আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। সেনাপ্রধানের যেই ভূমিকা আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পরে, কিন্তু উনি কি ভূমিকা পালন করছেন তা আস্তে আস্তে সবার কাছে স্পষ্ট হয়ে উঠছে। অন্তর্বর্তী সরকারকে বা উপদেষ্টা সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান। আবার তা প্রকাশ করেছে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রেস উইং, যা অত্যন্ত লজ্জাজনক। সেনাপ্রধান কিন্তু এই সরকারের অধীনেই একজন সরকারি চাকর, তার মানে সরকারের আদেশ ও নির্দেশ উনি পালন করতে বাধ্য। সেখানে গত 1 বছরেই উনি কয়েকবার আশ্বাস দিয়েছেন যে এই উপদেষ্টা সরকারকে তথা ডক্টর ইউনূসকে উনি সহযোগিতা করবেন। এই বারবার সহযোগিতা করার আশ্বাস দেওয়ার এই বিবৃতির মানে কি? এর মানে হচ্ছে উনি সহযোগিতা করছেন না, যা আমরা শুরু থেকেই দেখেছি। যেইভাবে সেনাপ্রধানের অজিত দোভালের নির্দেশে পরিকল্পনায় সেনাপ্রধান যেভাবে এই উপদেষ্টা সরকারকে সাজিয়েছে, আসিফ নজরুল থেকে আরম্ভ করে আরো কয়েকজন এই ভারতের প্রতিনিধিদেরকে যাদেরকে বসানো হয়েছে শুধুমাত্র যেন ডক্টর ইউনূস সরকার কোনো কাজ করতে না পারে। কিন্তু এই যে 5ই আগস্টের পরে একটা অপূর্ব সুযোগ এসেছিল জেনারেল ওয়াকারের জন্য, যে নিজের অতীতে পাপ মোচন করে আবার উনার জীবন কাহিনী, উনার কর্মস্থলের কাহিনী এবং উনার সেনাবাহিনীতে উনার ইতিহাস আবার নতুন করে লেখার একটা নতুন সুযোগ, একটা নতুন অধ্যায় আল্লাহ ওনাকে দিয়েছিলেন, কিন্তু উনি তা প্রত্যাখ্যান করলেন। উনি দেশের সশস্ত্র বাহিনীর জনতার কারোর স্বার্থের কথা চিন্তা না করে উনি নিজের ব্যক্তিগত স্বার্থ এবং নিজের পরিবারের স্বার্থের কথা চিন্তা করলেন এবং তাকে সর্বোপরি উপরে রেখে উনি তার সকল কাজকর্ম করে যাচ্ছেন। ওনার পরিবার হচ্ছে হাসিনা পরিবার। ওনার বোঝা উচিত ছিল যে সমগ্র বাংলাদেশের জনগণ ওনাকে সন্দেহের চোখেই দেখবে এই বাস্তবতার জন্য যে উনি স্বৈরাচারী শেখ হাসিনার আত্মীয় এবং স্বৈরাচারী শেখ হাসিনা নিজে ওনাকে সেনাপ্রধান, শুধু সেনাপ্রধান নয়, স্বৈরাচারী শেখ হাসিনা গত 16 বছর ক্ষমতা থাকা অবস্থায় ওনার যেই র্যাঙ্ক থেকে পদোন্নতি দিয়ে ওনাকে সেনাপ্রধান পর্যন্ত বানিয়েছেন এই স্বৈরাচারী শেখ হাসিনা, পলাতক স্বৈরাচারী খুনি শেখ হাসিনা। সুতরাং সারা বাংলাদেশের সকল মানুষ ওনাকে সন্দেহের চোখে দেখবে, এটাই স্বাভাবিক। সুতরাং তাই সেই স্পটলাইটে থেকে ওনার বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত ছিল এবং উনি
ওনার বোঝা উচিত ছিল যে হাসিনা যেই নরকে গেছে সেই নরক থেকে আর ফেরা কোনোদিন সম্ভব নয় ইনশাআল্লাহ। সুতরাং জনতার মন জয় করি ওনাকে ওনার দায়িত্ব পালন করতে হবে দক্ষতার সাথে এবং বিশ্বাসযোগ্যতার সাথে। কিন্তু উনি দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা দুটোই হারিয়েছেন ইতিমধ্যে। প্রশ্ন হচ্ছে, সেনাপ্রধান কেন আওয়ামীকে পুনর্বাসন করতে এত তৎপর, এত নাটক, এত খেলা? হোয়াট ফর? যে আপনি অবসরের পরে আপনি এবং স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের পালিত যেসব দুশ্চরিত্রের সিনিয়র জেনারেল আছে বা অন্যান্য অফিসার যারা আছে কিছু অল্প কিছু, তাদেরকে নিয়ে স্বৈরাচারী 16 বছর শাসনামলে যেই চুরির এবং অবৈধ অর্থ সঞ্চয় করেছেন বা উপার্জন করেছেন সেটা এনজয় করবেন, এই তো? এবং বাকি জিন্দেগি আপনারা স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে আবার সানন্দে কাটাবেন, এই দুঃস্বপ্নই তো? কিন্তু একটা জিনিস চিন্তা করলেন না যে স্বৈরাচারী শেখ হাসিনা যেখানে গেছে সেখান থেকে স্বৈরাচারী শেখ হাসিনা আর কোনোদিন ফিরবার নয়। একটা দিন আসবে, গত 5-6 বছরে যতগুলো কথা বলেছি আল্লাহর রহমতে এখনো প্রতিটা কথা সত্যি হয়েছে, এমন একটা দিন আসবে যে এই ভারতের লোকেরাই যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে এবং ষড়যন্ত্র শিখিয়ে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রতিদিন চেষ্টা করে যাচ্ছে, তারাই কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনাকে তাদের নিজের স্বার্থেই ভারতেই হত্যা করবে। কেন হত্যা করবে? যেন কোনোভাবে স্বৈরাচারী শেখ হাসিনা গ্রেফতার হয়ে কোনোভাবেই যেন ভারতের সকল দুষ্কর্মের এবং কুকর্মের সাক্ষী না হয়ে দাঁড়ায়, রাজসাক্ষী না হয়ে দাঁড়ায়। আর সেই সেনাপ্রধান আজকে একটাবার চিন্তা করলেন না বাংলাদেশের জনমনে, ছাত্র জনতা সকল বয়সের মানুষের মাঝখানে হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি যেই ঘৃণার সৃষ্টি হয়েছে, সেই ঘৃণার আগুনে আওয়ামী সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, যা এখনো যায়নি। সামনে আপনি আরো যত বেশি চাপ দিবেন এই জাতিকে এবং আরো যত বেশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবেন, এই জাতি আরো ক্ষিপ্র হয়ে উঠবে, ক্ষিপ্র থেকে ক্ষিপ্রতর হয়ে উঠবে এবং আঘাতের শক্তি কিন্তু আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। মনে রাখতে হবে, গত জুলাই আগস্ট 24-এর যেই আন্দোলন, যেই গণভবন ধ্বংস, যেই 32 নম্বর ভাঙন, সেটা কিন্তু আপনি বলতে পারেন জনগণের 16 বছরের চাপা ক্ষোভ এবং অনেকটা এই জাতির মব জাস্টিসের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা সেটাকে সফল করতে আরো সহযোগিতা করেছে, কিন্তু সেটা কোনো পূর্ণ পরিকল্পনায় কিন্তু হয়নি। কিন্তু এরপরের এই জাতি, ছাত্র জনতা আওয়ামী দোসরদেরকে এবং ভারতীয় দালালদেরকে যে শিক্ষা দিবে তা কিন্তু পরিকল্পিতভাবেই হবে এবং তা হবে ভীষণ ভয়ঙ্কর। হাসিনা কোনো উত্তরসূরি তৈরি করে যায় নাই, তাই আওয়ামী লীগের পক্ষে আবার নতুন করে দাঁড়ানো সম্ভব নয়। কারণ হাসিনার অধীনে আওয়ামী যেসব মন্ত্রী, মিনিস্টার বা ছাত্রলীগের যেসব সন্ত্রাসী ছিল, এরা সবাই ছিল চোর, বদমাশ, খুনি এবং স্বার্থপর। নিজের স্বার্থ গুছিয়েছে, হাসিনাকে তোষামোদী করে, খুশি করে নিজের স্বার্থ গুছিয়েছে, নিজের সম্পদ গড়েছে। তাদের আওয়ামী লীগের মতো বা যে কোনো দল চালানোর মতো যেই নৈতিকতার, সাহস এবং শক্তি প্রয়োজন তা কারোর মাঝেই নেই। সেই জন্যই কিন্তু অত্যন্ত পরিকল্পনার সাথে ভারত থেকে এবং হাসিনা এবং ভারত মিলে সেই সোহেল তাজকে, আরেক বদমাস বিডিআর হত্যার পরিকল্পনাকারী সোহেল তাজকে এনে ডক্টর ইউনূসের পাশে দাঁড় করিয়ে দিয়েছিল, এই চিন্তা করে যে সোহেল তাজ প্ল্যান বি হিসাবে, আওয়ামী লীগের প্ল্যান বি হিসাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে এই দলটাকে দাঁড় করাবে, তারপরে হাসিনা আবার তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবে। কিন্তু যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, এইসব চোর, বদমাস, বাটপার কোনো রূপেই আসতে পারবে না। এরপরে তৃতীয় রূপে আপনারা আনার চেষ্টা করেছেন বা করছেন জাতীয় পার্টিকে, যা নূরের উপর আঘাত করে
তা নিজের পায়েই কুড়াল মেরেছেন, এবং সেটা কোনোদিনই সম্ভব হতো না। একটা জিএম কাদারের মতো লোককে দিয়ে বা আনিসুরের মতো আরেক বদমাশকে দিয়ে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব হতো না। আওয়ামী লীগ যেভাবে ধ্বংস হয়েছে, জাতীয় পার্টিও সেভাবেই ধ্বংস হবে। কিন্তু আজকে সেনাপ্রধানের উদ্দেশ্যে বলবো, আপনি নিজের ব্যক্তি স্বার্থে এবং আপনার নিজের আওয়ামী পরিবারের স্বার্থে সশস্ত্র বাহিনীকে জনতার বিপক্ষে দাঁড় করিয়ে দিয়ে দেশের সশস্ত্র বাহিনীর ভয়ঙ্কর ক্ষতি করছেন। এবং সশস্ত্র বাহিনীর বাকি সদস্যদের উদ্দেশ্যে বলবো, সশস্ত্র বাহিনীর সকল পদবীর আদার র্যাঙ্কস, সশস্ত্র বাহিনীর জুনিয়র এবং সিনিয়র অফিসার যারা ভারতের এবং স্বৈরাচারী শেখ হাসিনার পা চাটেন নাই, সুবিধা পেয়েছেন কিছু, কিন্তু সেই সুবিধা না নিলেও বিপদে পড়তেন, সেই সুবিধা প্রত্যাখ্যান করলেও বিপদে পড়তেন, অনেকটা বিপদে পড়েই সুবিধা নিতে হয়েছে। সুতরাং তাই আমি আপনাদের বাকি যারা বিশাল অংশের আছেন, 80% সশস্ত্র বাহিনীর সদস্য, তাদেরকে আমি বলবো যে আপনারা পরিস্থিতির চাপে যেসব সুবিধা নিয়েছেন তাতে জনগণ রাগ করবে না, কারণ সেটা নিতে আপনারা বাধ্য ছিলেন। কিন্তু বাকি যারা 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে এবং ভারতের নির্দেশে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস করেছে, যারা গুম খুন করেছে এবং আওয়ামী সরকারকে চুরি করতে সাহায্য করেছে এবং নিজেও চুরি করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এবং সেই দেশবিরোধী শক্তিটাই কিন্তু আবার মাথা চাড়া দিয়ে উঠেছে এই বর্তমান সেনা প্রধানের নেতৃত্বে, যে কি করে ডক্টর ইউনূসকে চাপে রেখে বাংলাদেশে কোনো প্রকার আওয়ামী এবং ভারতীয় নিয়োগপ্রাপ্ত গত 16 বছরের কোনো লোকদেরকে যেন এই ডক্টর ইউনূস সরকার সরাতে না পারে, সেই ব্যবস্থা করে রেখেছে গত 1 বছর ধরে। এবং শুধু তাই নয়, দিনের পর দিন একের পর এক বিভিন্ন অপকর্ম বাংলাদেশে সৃষ্টি করে প্রমাণ করার চেষ্টা করেছে এবং করছে যে আইন শৃঙ্খলা এবং দেশের পরিস্থিতি ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণের দক্ষতা এবং যোগ্যতার বাইরে। কিন্তু আমরা কোনোভাবেই এটা হতে দিতে পারি না। আমি সশস্ত্র বাহিনীর সকল পদবীর সদস্যদের প্রতি আপনাদের অন্তর্চক্ষু খুলে দিয়ে আমি আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি আবার, যেই কোরআনে হাত দিয়ে ওয়াদা করে আপনারা এই দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশের অন্যান্য সকল চাকরিতে কিন্তু কোরআন ছুঁয়ে শপথ নিয়ে কেউ কোনো চাকরিতে, সিভিলের চাকরিতে প্রবেশ করে না। এমনকি নিজের জীবন দেওয়ার ওয়াদা করে, যে কোনো মুহূর্তে জীবন দেওয়ার ওয়াদা করে এই বাংলাদেশ সশস্ত্র বাহিনী ছাড়া বাংলাদেশে আর কোনো সিভিল প্রশাসনে কোনো চাকরিতে কিন্তু জীবন দানের কথা স্বাক্ষর করে কিন্তু কেউ চাকরিতে গ্রহণ করে না। আপনারা এরকম একটা পবিত্র দায়িত্ব আল্লাহর কোরআন হাতে নিয়ে আপনারা গ্রহণ করেছেন। আজকে জাতির সাথে, জনতার সাথে, নিজের দায়িত্বের সাথে বেইমানি করা হবে, আল্লাহর সাথে বেইমানি করা। আপনাদেরকে, আমাদের সবাইকে একদিন মরতে হবে। চোখের সামনে অনেকেই মরে গেছে, আপনার কলিগ, সিনিয়র, জুনিয়র অনেক চলে গেছে, কিন্তু আপনারা যারা এখনো নিঃশ্বাস নিচ্ছেন, জীবিত আছেন, তাদের এখনো সুযোগ আছে অতীত অপকর্ম, পাপ আল্লাহর কাছে মাপ চেয়ে, জনতার কাছে মাপ চেয়ে। আমি কোনো নাটক অভিনয় চাই না আপনাদের কাছ থেকে যে আপনারা জনতার সামনে এসে হিন্দি সিনেমার মতো হাজর করে এসে মাপ চান, না, তাও চাইতে হবে না। শুধু আল্লাহর কাছে ওয়াদা করে নিজ পবিত্র দায়িত্বটুকু পালন করুন। আজকে মনে রাখবেন, সেনাপ্রধান 2 দিন পরে পরে আপনাদেরকে মিটিং ডেকে, দরবার ডেকে, দেশে বিদেশে সবাইকে অনলাইনে এনে মিটিং করে অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে। একটা বার চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন, উনি কি আপনার ব্যক্তিগত এই সবার আগে এই সশস্ত্র বাহিনী, সেনাবাহিনীর, এই রাষ্ট্রের কথা চিন্তা করে কথা বলছে? না। উনি কি আপনার কথা চিন্তা করে, আপনার পরিবারের কথা চিন্তা করে এই কথাগুলো বলছে? না। উনি উনার ব্যক্তিগত স্বার্থ এবং উনার আওয়ামী পরিবারের কথা চিন্তা করে কথাগুলো বলছে। আজকে কথার কথা ধরে নিলাম, যদি উনার আত্মীয় শেখ হাসিনাকে বা আওয়ামী সরকারকে ফিরিয়ে নিয়ে আসতে পারে, আপনি কি মনে করেন 5ই আগস্টের পরে যারা স্বৈরাচারী শেখ হাসিনাকে চুপ থেকে বা ছাত্র জনতার আন্দোলনের মুখে
পালাতে বাধ্য করেছিল হাসিনা কি তাদের উপর প্রতিশোধ নেবে না? হাসিনা কি আপনার বউ বাচ্চাকে মারবে না? এখনো কি এই মহিলাকে, এই জঘন্য ভয়ঙ্কর বিষাক্ত সাপকে আপনারা চেনেন নাই? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, এই যে সেনাপ্রধান আপনাদেরকে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে, তার মানে কি? আপনি তো সমগ্র পৃথিবীর সামনে, সারা পৃথিবীকে সাক্ষী রেখে সেনানিবাস থেকে অস্ত্র বের করে তো ছাত্র জনতার উপর গুলি চালাতে পারবেন না। তাহলে কতক্ষণ, কোন শক্তি দিয়ে আপনারা সেনানিবাসে ক্ষমতায় টিকে থাকতে পারবেন এই হাসিনা সেনাপ্রধানের নেতৃত্বে? কয়দিন পারবেন? কারণ এই দেশের ছাত্র জনতা 16 বছরের অত্যাচারে এবং জুলাই আগস্ট 2024-এর আত্মাহুতিতে এবং সংগ্রামে তারা শিখে গেছে যে কি করে যে কোনো মুহূর্তে সকলের দ্বিমতকে ভুলে গিয়ে একমত হয়ে আবার রাস্তায় নেমে যেতে পারে, তারা শিখে গেছে। তারা যদি সবাই নেমে সেনানিবাসের উদ্দেশ্যে রওনা করে কি করবেন? আপনি চিন্তা করে দেখেন। আমি বাংলাদেশের সকল পদবী সৈনিক অফিসারদের উদ্দেশ্যে বলছি, সেনাপ্রধান আপনাদেরকে এরকম ভয়ঙ্কর বিপদের মধ্যে, আপনাকে না, আপনি তো সেনানিবাসের ভিতরে থাকেন, আপনার বউ বাচ্চারা কিন্তু শহরে, বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জে, বিভিন্ন কাজে, মার্কেটে, আত্মীয় স্বজনের বাসায় আসা যাওয়া করছে। এই সেনাপ্রধানের কারণে কি আপনাদের বউ বাচ্চা সবাই বিপদে পড়ছে না? বাংলাদেশের প্রতিটা মানুষকে আপনি কিন্তু অচিহ্নিত শত্রু বানিয়ে ফেলছেন। এই সেনাবাহিনীর প্রতিটা পরিবারের সদস্যদের, সেনা সশস্ত্র বাহিনীর প্রতিটা সদস্যের এবং তাদের পরিবারের শত্রু বানিয়ে তুলছেন এই দেশের দেশপ্রেমিক জনগণকে। তখন কিন্তু ভয়ঙ্কর বিপদ হবেন। এর থেকে কিন্তু আর ছাড়া পাওয়া সম্ভব হবে না। কারণ 2 জন 4 জন ডাক দিবে, এরপর কিন্তু মব জাস্টিসের নেশায় ছুটবে সবাই। আমি তাই দয়া করে সবার কাছে অনুরোধ করছি, সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে, আপনারা এই পর্যন্ত সকল কিছু স্পষ্ট। ডক্টর ইউনূসের ব্যর্থতা হচ্ছে, উনি এনজিওর নীতিতে চলছেন। এই সেনাপ্রধানের সকল অন্যায় অপরাধ জানার পরেও উনি মুখে কিছু বলছেন না, কারণ উনি এনজিও নীতিতে চলছেন, কাজও করবেন না, কিছু বলবেনও না। এখানে কিন্তু ডক্টর ইউনূসও জাতির সাথে বেইমানি করেছেন এবং করছেন, কারণ উনি এই জাতিকে স্বপ্ন দেখিয়ে এই স্থানে আজকে প্রধান উপদেষ্টা হিসাবে বসেছেন। কিন্তু কোন অধিকারে, কোন সাহসে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করে জাতিকে বিপদে ফেলে দিয়ে চলে যাবেন? কার কাছে ক্ষমতা হস্তান্তর করে যাবেন? সেই বিএনপির কাছে, যেই বিএনপির অর্ধেক নেতারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, যেই বিএনপি ডক্টর ইউনূস এবং এই উপদেষ্টা সরকার আসার পরপরই চুপ্পুকে সরানোতে বাধা দিয়েছে, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়ায় বাধা দিয়েছে, জাতীয় পার্টিকে নিষেধ করায় বাধা দিয়েছে, সংস্কার করায় বাধা দিয়েছে। এমনকি ভারতের খসড়ায় তৈরি করা ডক্টর কামালের লেখা 72-এর সংবিধান, যেই সংবিধান তৈরি করা হয়েছিল ভারতের খসড়ায়, ভারতের স্বার্থ রক্ষা করতে, যেন বাংলাদেশ কোনোদিন কোমর সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই সংবিধান এই বিএনপি পরিবর্তন করতে রাজি হচ্ছে না বা দিচ্ছে না। যেই ভারত 71-এর স্বাধীনতা যুদ্ধের আগে মুক্তিযুদ্ধের চেতনার ষড়যন্ত্রের স্ক্রিপ্ট পুরা লিখে ফেলেছিল, তারপরে স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছে। মুক্তিযুদ্ধের চেতনা শব্দটাকে এমন একটা শক্তিশালী শব্দে হিসাবে তৈরি করেছিল ভারতের যেন এই মুক্তিযুদ্ধের চেতনাকে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কেড়ে নেওয়া যায় এবং বাংলাদেশিদের শোষণ করে খাওয়া যায়। এবং গত 54 বছর তাই করেছে। ভারতের তাদের প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা একটা টেক্সট বুক সফলতা হিসাবে প্রতিটা কোর্সে প্রশিক্ষণে শেখানো হয়। বাংলাদেশের সফলতাকে তাদের রয়ের গোয়েন্দা সফলতা হিসাবে দেখানো হয়। অত্যন্ত লজ্জাজনক। আজকে সমগ্র বাংলাদেশ, আজকে বাংলাদেশিরাই মির্জাফর। ভারতের শয়তানের কার ক্ষমতা ছিল আমাদের ক্ষতি করার, যদি দেশের ভিতরে মির্জাফর না থাকতো? তাই ডক্টর ইউনূসকে আমি বলছি, আপনি জাতির সাথে বেইমানি করতে পারেন না। আপনি সমগ্র জাতিকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংকের এবং নিজের আত্মীয় স্বজন, পরিচিত জনদেরকে সুবিধা দিয়ে 1 বছর আনন্দে কাটিয়ে
আপনি একটা তামাশান নির্বাচন দিয়ে আপনি জাতিকে বিপদে ফেলে আপনি আবার বিদেশে চলে যাবেন, বিদেশিদেরকে পশ্চিমাদের আপনার 3-0 গল্প শোনাতে? 86 বছর কি হয়েছে আপনাকেও ছাড়া হবে না। আপনি যদি জাতিকে বিপদে ফেলে যান, আপনার গ্রামীণ ব্যাংক এবং আপনার গ্রামীণ ফোন বাংলাদেশে টিকতে দেওয়া হবে না। সুতরাং যেই ওয়াদা করে, যেই স্বপ্ন দেখিয়ে আপনি এই চেয়ারে বসেছেন, এই চেয়ারে বসে থাকেন এবং এই চেয়ারে বসে কাজ করেন এবং বাকি উপদেষ্টাকে কান ধরে কাজ করেন। আসিফ নজরুলকে লাথি মেরে বের করেন। যদি বের করতে না পারেন, জাতির সামনে ভাষণ দেন। সেনাপ্রধান 2 দিন পরে পরে সেনাবাহিনীর সকল সদস্য ভাষণ দেয়। আপনি যেই মুহূর্তে প্রয়োজন আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, নাম ধরে বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার আমাকে কাজ করতে দিচ্ছে না, আমি এই সংস্কার করতে চাচ্ছি, সেনাপ্রধান জেনারেল ওয়াকার করতে দিচ্ছে না, আমি আসিফ নজরুলকে বরখাস্ত করেছি, এই দেখুন চিঠি আমার স্বাক্ষর করা, কিন্তু সেনাপ্রধান তাকে যেতে দিচ্ছে না। আমি আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে বলছি, লক্ষ কোটি জনতা আপনার পাশে দাঁড়িয়ে যাবে। আপনার যা ইচ্ছা, আপনি যেই সংস্কার করতে চান, আপনার সেই আদেশ যেন পালিত হয় তা বাস্তবায়ন করার জন্য কোটি বাংলাদেশি আপনার পাশে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। করে দেখান। বাংলাদেশে আর কোনো মির্জাফরি করতে দেওয়া যাবে না, সেইটা সেনানিবাস থেকে হোক আর সেনানিবাসের বাইরে থেকে হোক। সিভিল প্রশাসন থেকে যারা করবে তাদেরকে ঘাট ধরে রাস্তা নামিয়ে নিয়ে আসুন। বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলছি, আপনারা দল মত ধর্ম নির্বিশেষে সবাই আল্লাহর ওয়াস্তে এক হয়ে যান। এনসিপির তোমরা ডানে বামে বিভক্ত হয়ে লাফালাফি না করে, চিৎকার করে করে বক্তৃতা না দিয়ে জামাতের সাথে তোমরা একসাথে দাঁড়িয়ে যাও। রাজনীতি ভুলে যাও, নির্বাচন পরে, আগে দেশ রক্ষা করো। হাসিনার এবং ভারতের রেখে যাওয়া এইসব এজেন্টদের কাছ থেকে, এইসব সেনাপ্রধানদের কাছ থেকে, এইসব সিভিল প্রশাসনের কাছ থেকে, আসিফ নজরুলদের কাছ থেকে দেশকে রক্ষা করো আগে। জামাতে ইসলাম রাজনীতি বুঝে না, কিন্তু তারা মানুষ ভালো, তারা মানুষ খারাপ না। তাদের সাথে একত্রে বসো, সেখানে কোনো রাজনীতির আলাপ করো না। বিএনপির যারা 16 বছর ভুগেছে, তৃণমূলের কর্মীরা যারা 16 বছর ধান খেতে ঘুমানোর মানে কি, এবং পুলিশের দৌড়ানো খেয়ে, জঙ্গলে ঘুমিয়ে খেয়ে না খেয়ে থেকে বাবা মা হারানো, ভাই বোন মরে যাওয়া, বাড়ি ঘর সব হারানোর যারা ব্যথা তার যাদের মনে আছে, সেই সব ছেলে মেয়েদেরকে তোমাদের সাথে ডাকো। তাদেরকে বলো যে আপনারা আমাদের একই দেশের ভাই ভাই। আপনি যেই রাজনৈতিক দল করেন ইচ্ছা, আপনার এনসিপিতে অংশগ্রহণ করতে হবে না, জামাতে অংশগ্রহণ করতে হবে না, আপনি বিএনপি ভালোবাসেন বিএনপিতেই থাকেন, কিন্তু আপনার ভারতের মির্জাফর, ওই রয়ের মির্জাফর যেই সব বিএনপির নেতারা আছে তাদের কোনো কথা শুনবেন না। তাদের কথা না শুনে তাদেরকে অগ্রাহ্য করে আপনারা সবাই একমতে এক স্টেজে এসে বসে যান দেশ রক্ষায়। সেনাপ্রধান যতক্ষণ পদত্যাগ না করবে আমরা রাস্তা ছাড়বো না। আর আজকে যদি বিএনপির প্রতিটা সমর্থক যদি আজকে সরে দাঁড়ায় যে বিএনপির ভিতরে সংস্কার না হলে, বিএনপির ভারতের যারা দালাল আছে তাদেরকে না সরালে আমরা ততদিন বিএনপিতে যোগদান দিব না। আর বিএনপির কর্মী ছাড়া, তারেক রহমান নিয়ে আর বিএনপির নেতাদেরকে দিয়ে বিএনপির কোনো শক্তিই নাই, কোনো রাজনৈতিক দলও নাই, বিএনপির কোনো শক্তিও নাই। তার মানে কি দাঁড়ালো? যদি তারেক রহমান বিএনপিতে না থাকে, বিএনপির বর্তমান নেতারাও যদি না থাকে, কিন্তু বিএনপির এসব কর্মী, লক্ষ কোটি কর্মী যদি থাকে, তারপরেও কিন্তু বিএনপি বেঁচে থাকবে, বিএনপি টিকে থাকবে। তাদের মাঝখান থেকে একদিন নেতৃত্ব তৈরি হবে, এবং বিএনপি সময় লাগলো এক সময় নেতৃত্বের, যখনই পয়সার এবং বাইরের দেশের কোনো প্রভাব থাকবে না, তখন সততার সাথে সেই নেতৃত্বে সামনে এগিয়ে চলবে। সুতরাং আপনাদের প্রয়োজন ওইসব নেতাদের আপনাদেরকে প্রয়োজন। আর কিন্তু আপনারা নিজেদের উপর রাস্তা হারিয়ে নেতাদের পিছনে ছুটে বেড়ান, তাদেরকে সকাল বিকাল বালতি দিয়ে তেল ঢালেন। আপনারা মনে করেন তারাই আপনাদের ভবিষ্যৎ এবং তারাই আপনাদের বিধাতা এবং ভবিষ্যৎ নির্ধারক, কিন্তু আপনারা ভুলে যান যে আপনারা ছাড়া তাদের কোনো 2 পয়সা দাম নেই। তাই আমি আমার ভিডিও আর বেশি লম্বা করতে চাই না। আমি সেনা, ছাত্র জনতা, উপদেষ্টা সরকার সকলের দৃষ্টি আকর্ষণ করছি, দেশে আমি আগেও সতর্ক করেছি, আজকে থেকে 5-6 মাস আগে সতর্ক করেছি যে এই বছরের শেষের দিকে আমার এই পোস্টে এইভাবে ছিল যে জনগণ সিট বেল্ট বাঁধুন, এই বছরের শেষের দিকে খুব খারাপ সময় আসছে, সেই সময় কিন্তু খুব কাছে। শেষ একটা ধাক্কা দিবে আওয়ামী সন্ত্রাসীদেরকে পুনর্বহাল করার জন্য,
ইনশাল্লাহ কোনোদিনই সফল হবে না। তবে আপনারা যত বেশি সচেতন হবেন এবং প্রোঅ্যাক্টিভ হবেন, মানে আগে থেকে নিজেরা সচেতন থাকবেন, ঢাল তলোয়ার হাতে নিয়ে রাস্তায় থাকবেন, তখন কিন্তু ওই রক্তক্ষয় থেকে বাঁচা যাবে। বাংলাদেশে সেই রক্তক্ষয় করতে পারবে না। কিন্তু যেই ষড়যন্ত্র চলছে, বাংলাদেশে একটা বড় ধরনের রক্তক্ষয় করে এই উপদেষ্টা সরকারকে সারা দুনিয়ার সামনে দুর্বল দেখিয়ে এবং ব্যর্থ দেখিয়ে একটা ফোর্স নিয়ে মাঠে নেমে আবার আওয়ামী লীগকে নামানো। এবং একই সাথে আমরা শুনেছি যে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে, প্রধান বিচারপতি যেহেতু ডিসেম্বরে খুব সম্ভবত উনি অবসরে যাচ্ছেন, তার আগেই যেন উনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে উনি অন্তর্বর্তী সরকার হন এবং আওয়ামী লীগকে যেন নির্বাচনে আসার সুযোগ দেন, যেন আওয়ামী লীগ সুই হয়ে ঢুকে কুড়াল হয়ে বেরোতে পারে, আবার দেশ দখল করতে পারে। এবং বর্তমান যে বিচারপতি আছেন এবং ওনার যেই উচ্চ পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড আমি জানি, তাতে আমার মনে হয় না ওই রাস্তার অসভ্য বদমাশ খায়রুল হকের মতো উনি কোনো ষড়যন্ত্রে উনি রাজি হবেন, বা কারোর বাইরের অথবা আভ্যন্তরীণ কোনো প্রভাবে উনি কোনো খারাপ কাজে, দেশ বিরোধী কাজে, জনতার বিরোধী কোনো কাজে উনি রাজি হবেন বলে আমার মনে হয় না। তারপরেও আমি সকলকে সজাগ থাকতে বলছি, আপনারা সজাগ থাকুন। এবং এই ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূসকে বলবো, আপনারা যারা এই ফেব্রুয়ারির নির্বাচনের এই মাতলামি শুরু করেছেন, এই সব মাতলামি বন্ধ করেন। 1500 ছাত্রছাত্রী জনতা জীবন দিয়েছে এবং 10,000-এর উপরে মানুষ আহত, যারা চিকিৎসা পর্যন্ত অনেক বেশিরভাগে পাই নাই। তাদের সাথে মশকরা করবেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে আবার ভারতের দালালদের হাতে দেশ তুলে দিয়ে যাবেন। মনে রাখবেন, উপদেষ্টাদেরকেও ছাড়া হবে না ইনশাআল্লাহ। এই বলে আজকের জন্য আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার, টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের একটা সাক্ষাৎ হয়েছে, সেটা গতকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। যদিও আমরা মূলধারার মিডিয়াতে দুই একটিতে আমরা দেখেছি, কিন্তু পরে তুলে নেওয়া হয়েছে ঘন্টা খানিকের মধ্যে, এবং বলা হচ্ছে যে আজকে আইন উপদেষ্টা যেটা বলেছেন যে এটা আসলে গুজব, ওনার সাথে ওনার সাক্ষাৎ হয়নি। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা দেখতে পাচ্ছি এবং আমার দেশ পত্রিকায়ও এটা নিয়ে আলোচনা এসেছে, এবং কি কথা হয়েছে সেগুলো নিয়েও কিছু কিছু আলোচনা গতকালকে থেকেই চলছে। এবং আজকে আমরা যেটা দেখেছি যে প্রধান উপদেষ্টার সাথে এবং রাষ্ট্রপতির সাথেও সেনা প্রধানের সাক্ষাৎ হয়েছে। সেটা অনেকে বলছেন যে সৌজন্য সাক্ষাৎকার, এবং আইন শৃঙ্খলা কিভাবে নিরাপদ রাখা যায় এবং সামনে নির্বাচন নিয়ে কথা হয়েছে, এরকম স্বাভাবিক আলোচনা। আসলে অনেকেই ধারণা করছেন যে এর পেছনে জটিল কোনো কিছু আছে কিনা, বিশেষ করে জরুরি অবস্থা জারির বিষয়ের মতো, তত্ত্বাবধায়ক সরকারের মতো কোনো বিষয় আছে কিনা, সেটা নিয়ে অনেক আলোচনা করছেন। তো আমরাও এই নিয়ে আলোচনা করবো এবং রাজনীতির অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো। আলোচনার জন্য আমার সাথে 3 জন অতিথি উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন মেজর মাহাদি, অবসরপ্রাপ্ত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত আছেন মনির ইসলাম রবি, বিএনপি নেতা। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে উপস্থিত আছেন মেজর ইমরান, অবসরপ্রাপ্ত। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমি মাহাদি আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আজকের বিষয়ে আপনার কাছে কি মনে হচ্ছে যে সেনা প্রধান কি এই যে 3-4 জনের সাথে দেখা করেছেন, 3 জনের সাথে দেখা করেছেন, এটা কি আসলে স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি কিনা? আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ আপনার চ্যানেলে আজকে আমার প্রথম আসা, এবং আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেশবাসীকে আসলে একটু ইজি রাখতে চাই। মানে আমাদের দেশবাসী এই মুহূর্তে, আমি অনেকগুলো কল পাচ্ছি যেহেতু আমি দেশের বাইরে রয়েছে এই মুহূর্তে, অনেক ধরনের উদ্যোগ এবং মানে মানুষ কনফিউজ আছে, মানে উৎকণ্ঠার মধ্যে আছে। তারা ভাবতেছে যে কখন কি হয়ে যায়। আমি দেশবাসীকে আমার বিবেচনার থেকে যেটা বলতে চাই যে এরকম কোনো কিছু ঘটতে যাচ্ছে না। There is no possibilities of coup or anything, because এরকম একটা coup তখনই হয় যখন সরকার প্রধানের সাথে সেনাবাহিনীর দূরত্বটা অনেক বেশি থাকে, এবং সেই দূরত্বের কারণে একটা মানে জোরপূর্বক ক্ষমতা দখলের সিচুয়েশন তৈরি হয়। আমি এরকম কোনো শঙ্কা দেখছি না। কিন্তু যেটা শঙ্কা অবশ্যই আছে, যে শঙ্কাটার কারণে এই কনফিউশনটা রেইজ হয়েছে, সেটা হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর সাহেবের ফেইলিয়ার। ওনার কারণে আমাদের সেনাবাহিনী এই মুহূর্তে বিভিন্নভাবে বিতর্কিত হয়ে গেছেন। বিতর্কিত হওয়ার কারণটা উনি, আপনারা বোধহয় একটা ভয়েস পেয়েছেন, মিডিয়াতে খুব ছড়াছড়ি হচ্ছে যে উনি একজন পুলিশ কর্মকর্তাকে বলতেছেন যে নুরুকে ধরে ভালো করে পিটাবা। মানে এইরকম ধরনের যদি ইনসিডেন্টালি উনি একজন কমান্ড থেকে এই ধরনের কমান্ড দেন, তাহলে নিচের লেভেলের যে এসআই বা একটা সৈনিক, সে ভুল করতেই পারে। তার ভুল করাটা কমান্ড হতে পারে। ধরেন সে আমি এআই দিয়েও করা বললাম, কিন্তু তারপরে উনি তো পদে আছেন, ওনাকে দায়িত্ব নিতে হবে। উনি বলতে পারবেন না যে উনি জানেন না।
আপনি কি এটাকে সমর্থন করেন কিনা? আমি ওনাকে অবশ্যই এই বিষয়ে আমি সম্পূর্ণ আজকের যে সিচুয়েশন, সারাদিনে যে টেনশন, যে সেনাপ্রধান অমুকের সাথে আমি মনে করবো সেনাপ্রধান বরঞ্চ ভালো কাজ করতেছেন, কারণ উনি যোগাযোগটা সৃষ্টি করতেছেন। উনি যে সকল প্রধান আছেন আমাদের, যেমন আমাদের প্রধান উপদেষ্টা, বিচারপতি, প্রত্যেকের কাছে যাচ্ছেন এবং উনি ওনার অবস্থানটা তুলে ধরতেছেন যে সেনাবাহিনী এখানে কন্ট্রোভার্সিয়ালিটি যাতে না পড়ে। আমি এখানে সেনাবাহিনী প্রধানকে সাধুবাদ জানাচ্ছি, কারণ উনি ওনার কাজটা সঠিকভাবে করছেন। কিন্তু সমস্যাটা হয়ে গেছে জেনারেল জাহাঙ্গীর সাহেবকে নিয়ে, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা। উনি ওনার যোগ্যতার জায়গা থেকে সম্পূর্ণ অযোগ্য একটা কাজ করেছেন, যেটা হচ্ছে উনি ওনার অর্ডারটাকে ক্লিয়ার করতে পারেন না। ওনার অর্ডারটা কি হবে, কাকে, মানে এখানে একজন, উনি তো একজন মানে যেভাবে হোক ভিপি নূর তো সে একটা দলীয় প্রধান, সে ছোট হোক বড় হোক, বাট সে তো একটা দলীয় প্রধান, সে দলীয় অনুষ্ঠান করবে। তার দলীয় অনুষ্ঠান করতে গেলে ডেফিনেটলি সে পুলিশকে ইনফর্ম করে করেছে। সে এমন তো না যে সে পুলিশকে ইনফর্ম করে ওখানে যায় নাই। তো তার মানে হচ্ছে তার অবস্থান খুব পরিষ্কার ছিল, কিন্তু তার অবস্থানে হঠাৎ করে যে এই যে এক ধরনের, এবং সবচেয়ে বড় আমি যেখানে ব্যর্থতা দেখি সেখানে হচ্ছে সেনাবাহিনী ওই মারধরের মধ্যে ঢুকে যায়। সেনাবাহিনীতে লাঠি দিয়ে পিটানোকে সেনাবাহিনী ইউজ করাটা খুবই নিম্নমানের কাজ মনে করি আমি যে ওখানকার যে সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন, যিনি এটা কমান্ডিং অফিসার, যিনি এটা ডিউটিতে ছিলেন, ডিউটিরত অফিসার, তাদের ফেলিয়রকে আমি ধরবো। এখানে সেনাবাহিনী প্রধানকে বা সেনাবাহিনীকে টানবো না আমি। এখানে তাদের একটা ফেলিয়র ছিল। এই ফেলিয়রটাকেই মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে না পারার ফলে আজকে সেনাবাহিনী প্রধান যে উদ্যোগগুলো নিয়েছেন সেইটা অরিজিনালি ব্যর্থ প্রমাণিত হয়ে যাচ্ছে। এবং সেই ব্যর্থতাটাই মানুষ বিভিন্ন গুজব, গুঞ্জন ছড়িয়ে একটা কনফিউশন তৈরি করে ফেলেছে যে সরকার বোধহয় এই মুহূর্তে মানে আমাদের জেনারেল ওয়াকার স্যার উনি মানে মার্শাল্লাহ জারি করবেন এবং ক্ষমতা নিয়ে নেবেন। আমি একদমই এই বিষয়ে একমত না। আমি সম্পূর্ণভাবে এটাকে দ্বিমত পোষণ করি। আর এক্ষেত্রে আমি মনে করি এটা সকল দায়ভার আজকে এই মুহূর্তে জেনারেল জাহাঙ্গীর সাহেবের নিজের একটা স্টেটমেন্ট দেওয়া উচিত, বিকজ উনি স্বরাষ্ট্র উপদেষ্টা। ওনাকে বলা উচিত যে উনি সরি, উনি পারেন নাই, এবং ওনার নুরুর সকল ধরনের দায়ভার ওনাকে নেওয়া উচিত। এবং এর সাথে সাথে আগামীতে উনি যে কি করবেন, কেন এই ধরনের আর কোনো ঘটনা ঘটবে না সেটা এনশিওর কিভাবে করবেন সেটা ওনাকে সঠিকভাবে বলতে হবে, কারণ উনি পুলিশ চালাইতে সম্পূর্ণরূপে ব্যর্থ। এবং তার যদি প্রমাণ মনে করেন, তারপর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি গত এক সপ্তাহের মধ্যে আমার নামে উনি একটা ফলস ওয়ারেন্ট বের করেছে ডিবি থেকে, দিয়ে আমাকে চাঁদাবাজ বানানো হয়েছে, দেশ থেকে ভাগানো হয়েছে। কারণ কি, আমি দেশে থাকলে আমি দেশের এই সকল আন্দোলন বিষয়ে সঠিক তথ্য দিচ্ছি বিডিআর কমিশনকে, কারণ আমি বিডিআর কমিশনের একজন মুখ্য সাক্ষ্য, এবং সেই সাক্ষ্যর যদি উইটনেস বলেন আমি, সেখানে দায়ভার যদি হয় তাহলে এই জেনারেল জাহাঙ্গীর, যিনি বিডিআর এর কমিশনের আমাদের আর্মির পক্ষের উনি প্রধান ছিলেন, উনি কোর্ট অফ ইনকোয়ারির প্রধান ছিলেন। ওনার ব্যর্থতা আজকে থেকে না, ওনার ব্যর্থতা আছে অনেক পূর্বের থেকে। উনি একজন ব্যর্থ ব্যক্তি, কিন্তু ওনার ব্যর্থতাটাকে ঢাকতে যে উনি এটাকে চাপাই দিচ্ছেন সেনাবাহিনীর উপরে, সম্পূর্ণভাবে ভিন্ন। সেনাবাহিনী এখানে কোনোভাবে স্বার্থ এখানে নিহিত কোনো কাজ করে নাই। সেনাবাহিনীকে ইউজ করা হয়েছে। পুলিশ পিঠাতে গেছে, পিছনে সেনাবাহিনীকে ডাক দিলে তো সেনাবাহিনী গেছে, কিন্তু সেনাবাহিনীর হাতে লাঠি থাকাটা আমি মনে করি একটা ফালতু জিনিস হয়ে গেছে। এই ধরনের ফালতু কাজ যাতে ভবিষ্যতে না হয় সেই বিষয়ে আমাদের সেনাবাহিনী প্রধান ডেফিনেটলি কোনো নির্দেশনা জারি করবেন। জি বলুন। সেনাপ্রধানকে কি এ দায় এড়াতে পারে যে এই যে সেনাবাহিনীর লোকজনের হাতে? ডেফিনেটলি এড়াইতে পারেন না, কিন্তু উনি কি করবেন সেটা ডেফিনেটলি উনি জাতিকে জানাবেন। উনি পরবর্তীতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেটা উনি ডেফিনেটলি জাতিকে জানাবেন, এটা আমি আশা করি স্যারের কাছ থেকে। কারণ ওনারা অনেক, সেনাবাহিনী প্রধান হওয়াটা তো সহজ বিষয় না। একটা সেনাবাহিনী প্রধান যিনি হচ্ছেন, তিনি বহু পরীক্ষা এবং প্রতীক্ষার মধ্যে দিয়ে ওখানে গেছেন। তার মানে উনি অনেক প্রজ্ঞাবান ব্যক্তি, উনি এই জিনিসটা সঠিক ব্যবস্থা নেবেন। কিন্তু আমি এই দায়ভারটা 100% আজকে যে যতগুলো ঘটনা ঘটছে, উনি যে বিচারপতির কাছে গেছেন, প্রধান উপদেষ্টার কাছে গেছেন, প্রধান রাষ্ট্রপতির কাছে গেছেন, সবগুলো যদি আমি যোগফল করি, এই যোগফল হচ্ছে উনি জেনারেল জাহাঙ্গীর স্যারকে বাঁচাতে যাচ্ছেন। ওনাকে বাঁচানোর দরকার নাই, ওনাকে পরিবর্তন করাটা ইমিডিয়েট এখনই দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দেখেছেন ভিপি নূরের ঘটনার পরে চট্টগ্রামেও একটা ঘটনা ঘটেছে। গত পরশু রাত থেকে একদম গতকাল পর্যন্ত অনেকেই আহত হয়েছে। সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে সেভাবে একেবারে অনুপস্থিত দেখা গেছে, যদিও আপনি বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টারই দায়। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, আমি আপনাকে এখানে একটু কারেকশন করে দিচ্ছি। আমি আমার স্টেটমেন্ট আগেই আবার বলতেছি, আই এম কারেক্ট। ওয়াই? আমি বাংলাদেশ সেনাবাহিনী যখন মাঠে কাজ করে, এটার নাম হচ্ছে E92 সিভিল পাওয়ার। সেনাবাহিনী নিজস্ব আইনে ওখানে কাজ করে না, সেটা আমাদের যে বেসরকারি আইন আছে, যে ওনার সেনাবাহিনীকে কোনো কাজে নিয়োগ করতে গেলে ওখানকার যিনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার রাখেন, যে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কমিশনার। ডিস্ট্রিক্ট কমিশনারের দায়িত্ব, উনি যদি ফেল করে থাকেন তাহলে এটা তার দায়িত্ব আপনি সেনাবাহিনীর উপর চাপাবেন কেন? সেনাবাহিনীকে আপনি এখানে কালারফুল করতে ফেলতেছেন কেন? এখানে তো পুরোপুরি দায়িত্বহীনতা কাজ করেছে ডিসি কেন ওখানে জানে না যে ওখানে কি গন্ডগোল হচ্ছে? ডিসি এসপি ওখানে কি করেছিল? এসপির দায়িত্ব না যে ওখানে কতটুকু ফোর্স তার লাগবে? সে যদি ফোর্স ফেল করে তখন সে সেনাবাহিনীকে জানাবে। সেনাবাহিনীকে নিশ্চয়ই তারা জানায় নাই, নাহলে সেনাবাহিনী সময় মতো ডেফিনিটলি ওখানে উপস্থিত থাকতো। এটা সম্পূর্ণরূপে এই ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। এগুলো সেনাবাহিনীকে কোশ্চেন করে সেনাবাহিনীর সাথে সরকারের মুখোমুখি দাঁড় করা দিয়ে যাচ্ছে, যাতে দেশ একটা আনস্টেবল পজিশনে চলে যায় আর কেউ একজন বেনিফিশিয়ারি হয়। আমরা বোকা হয়ে যাচ্ছি, আমাদেরকে বোকা বানানো হচ্ছে। আপনারা সতর্ক থাকবেন, এই ধরনের বোকা যেন ভবিষ্যতে আর কেউ বানাইতে না পারে।
আপনার কাছে ছোট আরেকটা প্রশ্ন, আমি জানি যে আপনার ফ্লাইট কিছুক্ষণ পরে। একটা ছোট প্রশ্ন যে আমরা গতকালকে রাতে থেকেই শুনছি এবং মোটামুটি এটা নিয়ে অনেকেই কথা বলছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কথা বলছে যে সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কিন্তু আইন উপদেষ্টা বলছেন যে এরকম এটা গুজব বা এটা ঠিক না। কেন? মানে এটাকে ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে যে সকল ব্যক্তি বক্তব্য দিচ্ছেন। যদি আইন উপদেষ্টা এটা বলে থাকেন এবং উনি মিথ্যা বলে থাকেন, তাহলে সেনাপ্রধান বলবে যখন যে হ্যাঁ আমি দেখা করেছি, তাহলেই তো প্রমাণিত হয়ে গেল। তাহলে তো আসিফ সাহেব মিথ্যা কথা বলছেন, তাহলে তার তো উপদেষ্টা থাকারই যোগ্যতা না, যে একটা স্টেটমেন্ট ঠিক মতো দিতে পারে না। যে মিথ্যা স্টেটমেন্ট দেয় তাকে তো উপদেষ্টা রাখবে কেন? প্রধান উপদেষ্টার প্রতি আমার তার অনুরোধ থাকবে, যে সকল উপদেষ্টা তার স্টেটমেন্ট দিতে পারে না, মিথ্যা কথা বলে, তাকে আমি কিভাবে জাতির নেতা হিসেবে, মানে আমি তাকে আইন উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আজকে ধন্যবাদ। আমি আবার শ্রোতাদের কাছে আমার দুঃখিত নিচ্ছি, যেহেতু আমি একটু বিদেশে আছি, আমার বিভিন্ন রকমের ব্যস্ততার কারণে হয়তো আমি থাকতে হলাম, ভবিষ্যতে আবার আসবো ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই আশা করি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি চলে যাব মনির ইসলাম রবি ভাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, মহাসচিব হিন্দু মহাজোট। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে স্বাগত জানিয়ে আমি মনির ইসলাম রবি ভাই আপনার কাছে শুনতে চাচ্ছি যে এই যে বাজারে অনেক কিছু আছে এখন, বিশেষ করে রাজনৈতিক মাঠে অনেক রকম কথা আছে। বিশেষ করে আজকে সেনাবাহিনী শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির সাথে দেখা এবং প্রধান উপদেষ্টার সাথে দেখা হওয়ার পরে আরো বেশি এটা আলোচনা উঠছে। আর প্রধান বিচারপতির সাথে দেখা কিনা এটা নিয়ে বেশ গুঞ্জন, যেটা আইন উপদেষ্টা বলেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে মানে সবকিছু মীমাংসা করার জন্য উনি দেখা করেছেন, নাকি পরিস্থিতি আরো ঘোলাটে হবে? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? অবশ্য সেনাপ্রধান যেটা বলতে চেয়েছেন এবং অন্য যারা এই পর্যন্ত ব্রিফিং দিয়েছেন সরকারের পক্ষ থেকে, তারা বলতে চান যে এটা হচ্ছে তাদের রুটিন মাফিক একটা আলাপ আলোচনা, মানে সমঝোতা কিংবা ওই নির্বাচন যে হবে ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনটাকে কিভাবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তারা যথাযথ দায়িত্ব পালন করবে সেটা। কিন্তু জনগণের মধ্যে কিন্তু এই ধরনের নাই। জনগণ মনে করে যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটা ভিতরে ভিতরে আরো অনেক দূরে গিয়েছে এবং এই সরকার মানে করবে, মানে ফেল করবে, নতুন সরকার তৈরি হবে, এইরকম একটা অনেকে বলে থাকে। এবং এটা নিয়ে আজকে সারাদিনে বিভিন্ন জন বিভিন্ন ভাবে কথাবার্তা বলছেন যে এই সরকার যে সমস্ত উপদেষ্টা ছিল তারা সব বেশিরভাগ ক্ষেত্রে কিছু উপদেষ্টা ভালো কাজ করছেন আর একটা ভালো সামলাইতে পারে নাই এবং তারা সামলাতে পারছে না। সামনে নির্বাচন যেহেতু একটা আসছে, সেটা অত্যন্ত কঠিন হবে। সেখানে যেহেতু আওয়ামী লীগ আছে, তারা তো এই নির্বাচন বানচালের জন্য সর্বাত্মক চেষ্টা করবে। তো বর্তমানে ছোটখাটো বিষয়টাই এই সরকার সামাল দিতে পারছে না। তো ভবিষ্যতে বড় ধরনের যে নির্বাচনের একটা বড় ধরনের ঝুঁকি, সেটা তাদের সামাল দেওয়ার ক্ষমতা বর্তমান সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের সেই সক্ষমতাটা নাই, এটা বেশিরভাগ মানুষ মনে করে। তো সেই কারণে মনে করে যে হয় একটা জাতীয় সরকার, না হলে অন্য কোনো এসে একটা নতুন সরকার হতে পারে, এরকম একটা গুঞ্জন চলছে আর কি সব জায়গায়। আপনার কি মনে হয় যে সরকার ব্যর্থ এই জন্য এই যে নতুন একটা অপশন খুঁজতেছে, আর এই অপশনকে কাজে মানে নতুন অপশন খুঁজছে মানুষ বা বিভিন্ন দল, হয়তো মানে বিএনপি তো নির্বাচন চাচ্ছে, অন্যান্য দল তো অন্যান্য দাবি নিয়ে এখনো পড়ে আছে। তো সেইখানে সেনাপ্রধান একটা মীমাংসা করার জন্য এটা মানে এখন যে বিএনপি খুব দ্রুত গতিতে নির্বাচন চাচ্ছে, সেই নির্বাচন যেটা হয় সেটা তো তাহলে ওই আগে মানে বর্তমান যে সংবিধান, সেই সংবিধানের অধীনে নির্বাচন হলে সেই ফ্যাসিবাদ আবার আসবে। তাহলে বৈষম্য বিরোধী যে আন্দোলন এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে একটা ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিবাদ যাতে আর ফিরিয়ে না আসে, সেই রকম একটা সরকার ব্যবস্থা যাতে তৈরি হয়, তো সেটা তো মানে বর্তমান ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সংস্কার ছাড়া, তাহলে তো জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এই যে আত্মত্যাগ এত মানুষের, সেটা তো বিফলে যাবে, সেটা তো আর হলো না। তো সেই কারণে জনগণের পক্ষ থেকে যেটা ছিল সংবিধান সংস্কার করে বিচার প্রক্রিয়া কমপ্লিট করে তারপরে একটা মানে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, এইটা হচ্ছে জনগণের প্রত্যাশা। কিন্তু দাদা এই সরকার তো অলরেডি ব্যর্থতার পরিচয় দিচ্ছে বিভিন্ন ভাবে। এই সরকারকে দীর্ঘ সময় রেখে দেওয়া তো একটা বিপজ্জনক। তো এর মধ্যে আপনার কি মনে হয়? আমারও ওই একই কথা মনে হয় যে আমরা পরিবেশ উপদেষ্টার কথাই বলি, তিনি পরিবেশ উপদেষ্টা, কিন্তু তার চোখের সামনে পাথর লুটপাট করে তুলে যাচ্ছেন, তিনি কিছুই করতে পারেন না। পরে তো সেনাবাহিনী, বিডিআর টিডিআর একেবারে সবাই মিলে ঝাঁপায় করে তারপর ওইটা উদ্ধার হলো, এটা তো কোনো কথা না। তিনি তার মন্ত্রণালয় মানে রক্ষা করতে পারছেন না, এটা তো একটা ব্যর্থতা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার নিজের মন্ত্রণালয়, নিজের যে কার্যপরিধি সেইটা করতে পারছে না। এই ক্ষেত্রে বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের উপদেষ্টারা খুব সফল তা না। তো সেইটা সব রাজনৈতিক দল মিলে যদি একটা জাতীয় সরকারের আদলে কিংবা এই জাতীয় কিছু নতুন ভাবে গড়ে ওঠে এবং তারা সময় নিয়ে
তারপরে এখনো পর্যন্ত অনেক রাজনৈতিক দলের যারা নিবন্ধনের জন্য আছে তারা এখনো ফাইনাল তারা হয়নি। এর মধ্যে কিছু রাজনৈতিক দল তো অলরেডি তাদের বিভিন্ন যারা নমিনেশন পাবে সেগুলো সিলেক্ট করে ফেলতেছে। তাহলে একদিকে যারা রাজনৈতিক দলগুলো এখনো পেন্ডিং আছে, পেন্ডিং তারা এখনো রেজিস্ট্রেশনের বিষয় আসে নাই। তো সবকিছু মিলিয়ে একটা হজরল অবস্থা এখনো নির্বাচনের যে করার জন্য। এরা বলছে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করবো, কিন্তু সেই ফেব্রুয়ারিতে নির্বাচন করার মতো যে সক্ষমতা প্রশাসনিক থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে সেটা তো তাদের এখনো অগোছালো। তো সেই কারণে আমরা মানে সাধারণ জনগণ মনে করে যে বর্তমান সরকার সব দিক থেকেই ব্যর্থ। দু একজন উপদেষ্টা ভালো কাজ করলেও বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ। তো সেই কারণে এটা ঢেলে সাজিয়ে নতুন ভাবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য নতুন ভাবে একটা সরকার ব্যবস্থা করে, অন্তর্বর্তীকালীন সরকার হোক, একটা তত্ত্বাবধায়ক সরকার হোক, যদি হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা ফিরিয়ে নিয়ে আসে তখন তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তো সেখানে একটা নতুন সরকার গঠন হবে, এরা পদত্যাগ করবে, নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, তার অধীনে নির্বাচন হবে। এইটাও হতে হবে। অসংখ্য ধন্যবাদ গোবিন্দ চন্দ্র প্রামাণিক আপনাকে। আমি মনির ইসলাম রবি ভাই, আপনি আছেন আমাদের সাথে? ইমরান ভাই দেন, সেনাবাহিনীর বিষয় তো ইমরান ভাইয়ের কাছে শুনি, তারপর আমরা ডিবেট করতে হবে। একজন বলে গেলেন, উনি ওনার বক্তব্য বলে গেলেন। ইমরান ভাই বলো, ইমরান ভাই বললে আমরা সেনাবাহিনী সম্বন্ধে তো আমরা অবগত না ভাই। হ্যাঁ, মাহাদি ভাই আপনি কি একমত? মাহাদি ভাই যেগুলো বলে গেছে বা এটার সাথে আপনি করতে চান? আসলে মানুষ অনেক পত্রিকায় যেগুলো আসছে সেগুলো সাধারণ অনেকে বিশ্বাস করতে যাচ্ছে না, কারণ সোশ্যাল মিডিয়ায় অন্য ব্যাখ্যা আসছে। তা আপনার কাছে কি মনে হচ্ছে? কাকে আপা? আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ হ্যাঁ আপনাকে। আচ্ছা ধন্যবাদ আপা। এবং মনির ইসলাম রবি ভাই আগে আপনার থেকে শুনতে চাই। রবি ভাই খুব বুদ্ধিমান লোক, আমি জানি, তো সব শুনে টুনে কথা বলবে, অসুবিধা নাই। এটা হলো অ্যাকচুয়ালি যেটা বলে জরুরি অবস্থা, যেমন একটা পয়েন্ট, জরুরি অবস্থা হওয়ার মতো পরিবেশ হয় নাই, সোজা কথা আমার, স্ট্রেট কাট, এটা কেন সন্দেহ নেই। আর যেটা বললো লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সম্পর্কে মেহেদি যেটা বলছে, মেহেদি তো আমার ছোট ভাই সেনাবাহিনীতে, যাই হোক ও কোন প্রেক্ষাপটে আমি জানি না, বলছে জেনারেল জাহাঙ্গীর অত্যন্ত সৎ মানুষ এবং উনি ক্যাপাবল ছিল অতীতে, এবং উনি কাজ করে ওনার স্টাইলে, এবং ওনাকে এত খাটো করে দেখার কিছু নাই। এখন হলো মেইন হলো পুলিশ আর বিডিআর একটা, সেনাবাহিনী আর পুলিশ একটা। ওনার হয়তো এখানে কিছু, ওনাকে যদি আমরা খাটো করে নাই দেখি, ধরলাম আমরা ওনাকে তো বড় করে দেখতে চেয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে, কিন্তু ওনার আইনশৃঙ্খলার ব্যাপারে এই অবস্থা কেন? পরপর 2 দিনের অবস্থা দেখেন আপনি, নূরের ক্ষেত্রে দেখেন, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতগুলো ছেলে মেয়ে। আচ্ছা আমি বলতেছি আপনাকে, এখন আপনি বলেন, এখানে আমি সবাই জানি যে কয়েকদিন আগে ভারতে একটা মিটিং হলো এসালমের, 2500 কোটি টাকা সেখানে সে ডোনেশন দিয়েছে বা চাঁদা যাই বলেন, আর 2000 কোটি টাকা আরো সে দিতে রাজি হয়েছে। এখন এই টাকা বাংলাদেশে কার কার কাছে আসছে, কার কার অ্যাকাউন্টে যাবে, কে কে পাবে আমরা তো জানি না। কিন্তু বাংলাদেশে যত গাদ্দার তৈরি হয়েছে, আপনি ইন্ডিয়া থেকে কিন্তু এরকম ইন্ডিয়ান বিরোধী গাদ্দার তৈরি করতে পারবেন না। আমাদের দেশে রাজনীতিবিদরা তাদের ইতিহাস আপনি যাই বলেন, এখন আমি বিপিনুর তো আমার এলাকার ছেলে, বিপিনুরের নাম কেউ বলে বিকাশ নূর। এখন তহিদ আফ্রিদিকে যখন অ্যারেস্ট করলো, সে টেলিফোন করে তাকে ছাড়ার জন্য প্রশাসনকে বলতেছে। কেন? আমি জেনে শুনে না জেনে না বুঝে আমি কেন এগুলো করতে যাব? তারপরে সে সিটি কর্পোরেশনে তার টেন্ডারবাজির ব্যাপারে তার ইনফ্লুয়েন্স করার আছে, যেন একজনের টেন্ডার পাবে, লোয়েস্ট টেন্ডার দিয়ে তাকে বাদ দিয়ে তার লোকের জন্য বা তারই পছন্দের লোককে দেওয়ার জন্য। তারপরে এরকম আরো ঘটনা আছে, আপনি ইলিয়াস হোসেনের আপনি ভিডিও দেখবেন বা দেখছেন হয়তো, সেখানে দেখবেন তার সম্পর্কে অনেক এরকম আপত্তিকর কথাবার্তা আছে। আরেকটা হলো মেহেদি সাফেদির সাথে তার দেখা সাক্ষাৎ, আমরা তো ভুলি নাই। সে হাসিনাকে একবার মা ডাকে, আর একবার না, তো এইসবের জন্য তো মার খেতে পারে না, ওকে মেরে ফেলতে। আমি বলি শোনেন, একটা হলো ঘটনা হলো, আপনি জাতীয় পার্টি একটা রেজিস্টার্ড পার্টি, তাই না? এখন আপনি বলেন, এই বাংলাদেশে সেনাবাহিনীর লোক যখন বিডিআর পিলখানার ঘটনাটা ঘটলো, সেনাবাহিনীর মরালে আঘাত করা হয়েছে ওই ঘটনার মাধ্যমে, সেনাবাহিনীর মাজা ভেঙে দেওয়া হয়েছে, যেখানে সেনাবাহিনীর জেনারেল ব্রিগেডিয়ারকে গুম করা হয়, যেখানে সেনাবাহিনীর মেজর জাহিদকে হত্যা করা হয়, যেখানে সেনাবাহিনীর মেজর জিয়া তার কোর্সের 16টা গণার সৈয়দ জিয়াউল হক এখন দেশের বাইরে আছে, তার নামে কতগুলি মামলা, তাকে বলে সে জঙ্গির ওটার তো এটার সে তখন দেশেই ছিল না, তাকে একটা সার্ভিং অফিসারকে কিডন্যাপ করে নিয়ে যায়। এই হলো বাংলাদেশের অবস্থা। আপনি সেইখানে আপনি যদি বলেন এখন যে এখানে জেনারেল জাহাঙ্গীর ফেইলার 15 বছরে এই দেশটাকে কোথায় নিয়ে গেছে হাসিনা, ইন্ডিয়ার এটা তো পকেটের মধ্যে ছিল, ইন্ডিয়া এটা ছিল। আমি আপনার টকশোতে ওই সময় কথা বলেছি, এখন তো আপনি অনেক কথা বলা লোক পাচ্ছেন, ওই সময় আমি বলেছি আমাকে ধরতে আসছিল। আমি আপনাকে এবার বলি, 2 দিন পর শেখ হাসিনা ফল করে। যাই হোক, আমার ভাগ্য ভালো হয়তো। এখন এই যে সেনাবাহিনীর আমাদের যে পচন ধরেছে টপ লেভেলে,
এটার জন্য আপনার আমি জেনারেল জাহাঙ্গীরের মতো লোক যারা উনি ছিল শেখ হাসিনার আমলেও সে লেফটেন্যান্ট জেনারেল ছিল, সে কিএমজি ছিল, কিন্তু তার এত করাপশনের মধ্যে জেনারেল জাহাঙ্গীর কখনো কোনো করাপশনে ধরায়নি। জেনারেল জাহাঙ্গীর একটু ভদ্রলোক এবং উনি খারাপের জন্য খারাপ, ভালোর জন্য ভালো। উনি দুষ্টের দমন, শিষ্টের পালন। ওনার যে কথাটা বলে ওটা কিন্তু ওই যে টেলিফোন যে কনভারসেশনটা প্রচার হয়েছে ওটা কিন্তু ওনার কণ্ঠ না, কারণ ওনাকে খুব আমি ভালো করে চিনি। ওনার ডাইরেক্ট ওনার আন্ডারে আমি সিও ছিলাম। আমি পার্সোনালি ওনাকে ভালো করে চিনি, ওনার পরিবারকে চিনি। উনি একটা খুব শুদ্ধ ফ্যামিলির লোক এবং ওনার ওয়াইফও। সুতরাং ওনার সম্পর্কে তারা কথা বলে তারা ভুল বলে, কারণটা হলো কি উনি একটু সরলতা আছে ওনার, উনি বিশ্বাস করে। কিন্তু উনি কখনো এই যে অসহযোগিতা করবে, সরকারকে ফেল করবে, এই ধরনের প্রশ্নই ওঠে না। এখন একটা মানুষের এক একটা স্টাইল ক্যারেক্টার। আপনি বলেন এই যে আসাদুজ্জামান চলে গেল ডিএমপি কমিশনার, এটা কি আপনি মনে করেন জেনারেল জাহাঙ্গীর এটা কখনো এটা করবে না? আমি জানি এখন প্রশাসনের সব জায়গায় 80 to 60% হলো আপনার হাইলি করাপ্ট। এই আমরা তো খালি পলিটিশিয়ানদের দোষ দেই, আমলারা যে কত খারাপ আপনি চিন্তা করতে পারবেন না। কয়টা আমলা দেখেন তো জেলে গেছে? এখন যাই হোক, আওয়ামী লীগের তো মানে ব্যবসায়ী ছাড়া, এমপি মিনিস্টার ছাড়া কয়টা আমলা জেলে গেছে আপনি বলেন তো? এখন এই আমলারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে এবং তারা কলকাঠি নাড়তেছে। আপনি এখন শেখ হাসিনার আমলে যদি তৌহিদকে আপনি পররাষ্ট্র উপদেষ্টা বানান, আর পাকিস্তানের যখন অ্যাম্বাসেডার মানে উপপ্রধানমন্ত্রী আসলো, পররাষ্ট্রমন্ত্রী আসলো, তখন সে একটা কি বক্তব্য দিল দেখেন। শেখ মুজিব এই যে ভুট্টোকে নিয়ে আসছিল 1974 এবং লাল কালিসের সম্বর্ধনা দিয়েছে, নিজে তাকে রিসিভ করেছে। তো এর মানে কি দিস ইজ এ পজিটিভ সিগন্যাল যে ইন্ডিয়া যত কিছুই বলুক ওগুলিকে বাদ দিয়ে উনি কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে, 195 জনকে ছেড়ে দিয়েছে। এবং আপনি এখন এই যে অবস্থানটা, এবং ভুট্টোর কথা আমি শুনেছি, ওনার বক্তব্য আমি শুনেছি ইংরেজিতে, এবং উনি বলেছে ওনারা সরি, ওনারা এটার জন্য অনুতপ্ত, এটা বলেছে। এবার এর পরেও হয়েছে। এখন আপনি এই সময় যখন আমাদের বাংলাদেশের আমাদের নিরাপত্তা নিয়ে সমস্যা, সার্বভৌমত্ব নিয়ে সমস্যা, স্বাধীনতা নিয়ে সমস্যা, তারা পূর্বাঞ্চল দখল করতে চেয়েছিল। এবং এটা কালকে আমি ভারতের একজন সাংবাদিকের মুখে শুনেছি, যে একজন বিখ্যাত সাংবাদিক একটা টকশোতে সে আসছিল। এখন এই অবস্থায় আমার তো পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে হবে, কারণটা হলো কি পাকিস্তান ইজ মিলিটারিলি স্ট্রং, এবং যত কিছুই হোক চায়নার সাথে আমার সম্পর্ক করতে হবে। এখন এইগুলিকে আগাচ্ছে কিনা, আজকে যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ভিজিট, পররাষ্ট্রমন্ত্রী ভিজিট, এটা আমাদের জন্য পজিটিভ। উই নিড টু হ্যাভ দিস কোয়ালিশন, মিলিটারি কোঅপারেশন আমাদের দরকার। টার্কির সাথে আমাদের সম্পর্ক দরকার। এখন 5,000 মাইল বা 5,000 কিলোমিটার রেঞ্জে টার্কিকে অ্যাটাক করার মতো নাকি ক্ষমতা রাখে ইন্ডিয়া। এখন আপনি বলেন কেন? কারণ তারা পাকিস্তানকে নাকি সহযোগিতা করেছে। এখন আমি তো ভারতের সাথে শত্রুতা আমরা করি না, ভারত আমাদের সাথে শত্রুতা করে 71-এর পরে। আপনি বলেন তো ভারত কোথায় আমাদের সাথে পজিটিভ? ভারত এখনো শেখ হাসিনাকে আপনি জানেন 2018 ইলেকশন ছাড়া সমস্ত ইলেকশনকে তারা বৈধ মনে করে। 2018 ইলেকশন ছাড়া 2018 ইলেকশনটা কেন বৈধ বানিয়েছে তারা? তাও তাদের বুদ্ধিতে হয়েছে। রুমিন ফারানার মতো লোক ওইখানে এমপি হয়েছিল, হারুন রশিদের মতো লোক ওখানে এমপি হয়েছিল। এখন এইভাবে যে একটা গ্রিপ থেকে ছুটে গেল, এইখান থেকে যে আমরা বের হয়ে আসছি, এবং ডক্টর ইউনূসকে আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করতেছি, কিন্তু যতটুকু করা উচিত ততটুকু করতেছি না। কারণ এখানে সামরিক বেসামরিক আমলা যারাই বলেন, এদের অনেকেরই প্রবলেম আছে, পাছায় গন্ধ আছে। আবার বাজে একটা কথা বললাম, গায়ে গন্ধ আছে, ঘামের গন্ধ আছে, বুঝছেন? এখন আমরা শুধু আমলাদের ব্যাপারে বলি না, আমলারা হলো সবচেয়ে দুষ্ট এই দেশে। আমলারা যত কিছু ভেজাল করে, এবং সেটা সামরিক বলেন বেসামরিক বলেন, কিছু লোক আর কি হায়ারার্কিতে আছে, বেনিফিট নেয়। আপনি বলেন এই দেশের আমলারা এই যে কোটি কোটি টাকার প্লট নিছে, এদের 1,000 কোটি টাকার মালিক, এরা ইংল্যান্ডে বাড়ি করে, এরা আমেরিকাতে বাড়ি, এদের বেগম পাড়ায় বাড়ি। এদের এত কোথায় আছে? পাওয়ার প্ল্যান্টের মালিক কি করে হয় এরা? কেন সে ক্ষমতায় থেকে আমলা চাকরি করে সে পাওয়ার প্ল্যান্টের মালিক হবে? কেন সে ট্যাক্স ফ্রি গাড়ি নিবে? এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেয়, এখন ওনারাও ট্যাক্স ফ্রি গাড়ি চায়, এবং মানে গাড়ির জন্য টাকা চায়, লোন নেয়। আপনি জানেন তো এইভাবে তারা যেভাবে ব্ল্যাকমেইল করছে শেখ হাসিনা তাদেরকে ব্ল্যাকমেইল করছে, তারাও ব্ল্যাকমেইল করছে। এবং এই সুযোগে আমাদের কিছু লোক বড় লোক হয়েছে। আজকে এসালামের মতো লোক ব্যাংক লুট করে জনগণের টাকা নিয়ে, জনগণ ব্যাংকে গেলে টাকা পায় না, আর এখন ওই 2500 কোটি টাকা লোন দেয় ওখানে, আর 2,000 কোটি টাকা বসে আছে। এখন বিপি নূরের উপরে যে হামলাটা হয়েছে, আপনি বলেন 14 দলীয় যে জোট, 14 দলীয় জোটে কি শুধু জাতীয় পার্টি? এখানে সিপিবি নাই, এখানে কি ওই যে মাইজভান্ডারি নাই, এখানে আরো অন্যান্য দল নাই, জাসদ নাই, তো অনেকেই তো আছে এখানে। তাহলে শুধু কেন জাতীয় পার্টিকে? আপনি আরেকটা জিনিস দেখবেন, বাংলাদেশ আর্মিতে শোনেন অনেক কথা অনেকে বলে, বাংলাদেশ আর্মিতে জেনারেল জিয়ার পরে সবচেয়ে পপুলার সেনাপ্রধান হলো এবং প্রেসিডেন্ট সেনাপ্রধান হলো জেনারেল এরশাদ, প্রেসিডেন্ট এইচ.এম. এরশাদ। যে সিভিলিয়ানরা যাই বলুক তাকে স্বৈরাচার অমুক সমুক যত কিছু বলুক, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তার প্রচুর অবদান। সে আজকে জাতিসংঘে যে আমাদের লোকজন যায়, এই যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের সরকার পায় আমাদের কারণে, কারণ আমাদের একটা অংশ সরকারিভাবে বাংলাদেশ ব্যাংকে জমা হয়ে যায়, ডলার হিসেবে আসে। এখন দিস ইজ দি জেনারেল এরশাদ। আজকে বলেন ঢাকা বাইপাস, আজকে রাস্তাঘাট, গ্রামের আদালত,
জেনারেল এরশাদের অবদান নাই। এখন এইগুলি যদি আপনি বিচার করেন, জেনারেল এরশাদের ছবিটাকে, তার পার্টির অফিসের সামনে তার ছবিটাকে কিভাবে কালিমা লিপ্ত করা হয়েছে আমরা দেখেছি। সাধারণ সৈনিকরা এগুলো মানে না, এগুলো পছন্দ করে না, দে বিকাম ফিউরিয়াস। আরেকটা হলো রাগের সময় আপনি শোনেন, ওখানে আমি শামীম পাটোয়ারির বক্তব্য শুনেছি, তারা মশাল নিয়ে গিয়েছিল এবং তারা কাজ ভেঙেছে। আমি দেখি পাটোয়ারি ভাই যে স্টেটমেন্ট দিয়েছে এটা পুরোপুরি সত্যি না, কিন্তু পুরোপুরি সবকিছু সঠিক বলে না, সবকিছু কেন না, পলিটিক্সে এভরিথিং আনফেয়ার ফেয়ার সবই আছে। উনি বলেছে যে ওরা, হ্যাঁ উনি যেগুলো বলেছে যে ওরা আগে, কিন্তু আমরা কি কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে আহত করতে দেখেছি? ওইরকম আহত করতে দেখেছি কিনা? হ্যাঁ আমি শোনেন আবার বলেছে যে ওরা আগে আঘাত করেছে। উনি শোনেন, আমি বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 4-5 জন আমাদের সৈন্য সামন্ত আহত হয়েছে এবং আমাদের যে ওখানে অফিসার ছিল তার কানের উপর ইট এসে লেগেছে, ইট, এবং ইট ওয়াজ ব্লিডিং। যখন সৈনিক দেখবে তার অফিসারের কানের এখান থেকে ব্লিডিং হয়, তার সিও কোম্পানি কমান্ডার অফিসার ছাড়বে না, সৈনিক ছাড়বে নাকি? আমার শোনেন, আমি এই জন্য ওকে মেরে ফেলবে। হ্যাঁ মেরে ফেলবে না, মেরে ফেলার কিছু নাই। সে তো অ্যারোগ্যান্ট, সে কেন ওইভাবে? ও তো এখানে একা ছিল, আপনি দেখছেন না, সবাই মিলে পিটাচ্ছে, একটা মানুষকে সবাই মিলে পিটাচ্ছে। ভেঙে গেছে, আমি দেখেছি না বাবা, ভেঙে গেছে। আটা লোকে আমি কথা হলো এটাই, আপনি সরকারি সিদ্ধান্ত সরকারকে নিতে দেন। আপনি আমাদের বাহিরে শত্রু, আপনি ভিতরে অরাজকতা করতেছেন, ডক্টর ইউনূসকে আপনারা সহযোগিতা করতেছেন না। একজনে বলেন পিআর, আরেকজনে বলেন প্রচলিত নিয়ম, তা উনি করবেটা কি? এখন এই সমস্ত ফাজলামোর একটা, আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে কোনো দায় করতেছেন না, অথচ আইন শৃঙ্খলা যদি অবনতি হয় আমরা তাকে দায়ী করব। মানে অন্য দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলবো যে সে আমাদের দায়িত্ব পালন করতে পারে নাই। উনি ব্যক্তি হিসেবে ভালো মানুষ হইতে পারে, কিন্তু ওনার তো দায়িত্ব পালন করার ব্যাপারে তো ওনার 0%। শোনেন, বাংলাদেশে আপনি এদেশ এমন একটা দেশ, আপনি যে ওই চামচিকায় সেও হাতিরে লাথি মারে, পিঁপড়ায় লাথি মারে সুযোগ পাইলে। ঘটনা হয়েছে এটা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, এখানে পলিটিক্যাল উনি দায়িত্ব পালন করতে না পারলে ওনার যদি উনি পদত্যাগ করেন না। কে বলছে? উনি দায়িত্ব পালন অনেক করেছে, অনেকটা হয়েছে। এখন আপনি কি করেছে? উনি ওই যে কার কত বেতন, কে কি খাইলো, কে বাড়িতে কত টাকা পাঠাইলো, এগুলো হয় কি আর্মির কতগুলো প্র্যাকটিস, উনি এগুলো হয়তো উনি ওই হিসাবে উনি সৈন্য হিসাবে দেখছে তাদেরকে। এখন এটাও তো চাঙ্গা রাখতে হবে, পুলিশও তো ট্রমাটাইজড। পুলিশের কে 40টা না 44টা পুলিশকে মেরে ফেলতে না পিটাইয়া আগুনে। এখন আপনি পুলিশকে কাজ করতে দিবেন, যদি আপনি পুলিশকে একটা আনতে হবে, স্বাভাবিক অবস্থায় আনতে হবে। তাদের মধ্যেও তো এখন হাসিনার লোকজন রয়ে গেছে, আর নাহলে কিভাবে আসাদ ভেঙে যায়, ডিআইজি আসাদ বলেন, কিভাবে অনেকেই তো ভেঙে গেছে পরে, গেছে না? সুতরাং উনি তো এগুলি জানে, তো তাকে একটা সেকেন্ড ব্যালেন্স, হি নিড টু মেক সাম সেকেন্ড ব্যালেন্স। আমার কথা হলো উনি তো আর আলাউদ্দিন চেরাক নিয়ে আসে নাই, আর ওই কষ্টি পাথর নিয়ে আসে নাই সবাইকে ভালো করে ফেলবে। কিন্তু উনি দেখেন পুলিশকে উনি কিন্তু রিক্রুট করেছে, আনসার রিক্রুট করেছে, বিডিআর নিয়েছে। সুতরাং একটু সময় লাগবে, ওনার সময় মহাব হচ্ছে, তারপরে ওনার উপর দায় চাপানো যাবে না। ওনার সময় কোনো কিছু হচ্ছে না, থাকতেই পারে, মনির ইসলাম রবি ভাই, যে সরকারকে মানে সরকার নিজে ব্যর্থ না, সরকারকে ব্যর্থতা দিকে ঠেলে দিচ্ছে ওনারা, আপনার কাছে কি মনে হয়? আর এই যে বৈঠকগুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ সম্মানিত উপস্থাপিকা, আমার সাথে সহ আলোচক বিন্দু, যারা আমাদেরকে দেখছেন শুনছেন দেশে প্রবাসে, সকলকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী। আমি আজকে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, এবং সাথে সাথে আপনাদেরকে আরেকটু আনন্দ দিতে চাই। আজকে আমার ব্যক্তিগত জীবনেও আমার বার্থডে, তার মানে আমার জন্মদিন। হ্যাঁ, আমি আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা কেক খেতে পারলাম না, আলহামদুলিল্লাহ কেক কিছুক্ষণের মধ্যে আমি দিব আপনাদেরকে, আমি আপনাদেরকে পাঠাবো। একটা কথা হলো যে বোন, আমরা শুধু খালি তর্ক করি, নিজেদের মতো জগা ফেসাদ করি, এগুলো খুব একটা ভালো লাগে না। আমি 1991 যখন এরশাদ পতন হইলো, তখন ম্যাডাম ওই মইনুল রোডের বাড়িতে থাকতেন। ইমরান ভাইয়ের জানা আছে, ওনার বাড়ির যে সিকিউরিটি অফিসারের জন্য ওনার বাড়ির পাশেই আরেকটা বিল্ডিং ছিল, ভবন, ওটার মধ্যে ওনার কলিগ সাইদ ইস্কান্দার সাহেব থাকতেন, ওনার ভাই। ইমরান ভাই জানা আছে। তো হ্যাঁ, ম্যাডাম যখন নির্বাচন করবে, এই জন্য আমরা সবাই ম্যাডামের ব্যাপারে একটা মানে ফেনীর একটা আসনে, বগুড়াতে, এইভাবে তো উনি আসনে 5টা আসনে দাঁড়াচ্ছিল। তো ওই ওনার এলাকা থেকে, আসনের এলাকা থেকে কিছু লোকজন আসছে, তা আমি ওই জায়গায় বসাচ্ছি। আমি ওই যে আমাদের সাংবাদিক ছিল গ্যাস কামাল চৌধুরী, আমরা আরো কয়েকজন এখানে বসা। তো সন্ধ্যার সময়, এটা হাসিনা বা জানান না, এটা ওই ইমরান ভাই জানে, সন্ধ্যার সময় মস্কুইট বোম ব্যবহার করে, ক্যান্টনমেন্ট গুলিতে মানে মশা তাড়ানোর জন্য বোম ব্যবহার করে। এখন তো ভাই কেবল সদ্য এসব পদত্যাগ করছে, এখন উনি তো বোম সন্ধ্যা 6টার দিকে, ওই তো 6টার সময় বোম গুলি ইউজ করে। বোম ইউজ হইতেছে,
এখন ওই যে গ্রাম থেকে জানে যে ওনাদের কিছু লোকজন আসছিল, এরা মনে করছে যে আর্মি ক্যান্টনমেন্টে গোলাগুলি শুরু হয়ে গেছে। এগুলি কেউ যায় সোপার নিচে যায়, কেউ আপনার চোখের নিচে যায়। এরকম একটা গুরুত্বপূর্ণ উনি সাইদ ইস্কান্দার সাহেব বুঝাইতে চেষ্টা করতেছে যে এবারে ভাই কোনো গন্ডগোল নাই, এটা মশার বোম, এটা আমাদের ক্যান্টনমেন্টের নিয়ম আছে মশা তাড়ানোর জন্য এটা। তারপর অনেকক্ষণ বুঝানোর পরে পরিস্থিতি শান্ত হয়েছে। আমরা ক্যান্টনমেন্টের উত্তর পাড়ার বাইরে থেকে যে সমস্ত বোম মারি, যেটা আমার ভাই কলিমুল্লাহ সাহেব মারত, এরকম বোম মারা যায় না, না যায় না, এগুলো ঠিক না। আর্মি একটা ইনস্টিটিউশন, এটাকে যদি আপনি নষ্ট করে দেন তাহলে পুরো দেশ অরক্ষিত হয়ে যাবে, স্বাধীনতা সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। আমরা বুঝে না বুঝে অনেক জ্ঞানী গুণী বহু বড় বড় ডিগ্রিধারী লোকরা যেভাবে টেলিভিশন এবং টক শোতে আইসা আর্মিকে নিয়ে কথা বলি, আসলে আর্মি সম্বন্ধে কিছুই উনি জানেন না। তারা এই সমস্ত বাজে কথাগুলি বলে ভিউ বাড়ানোর জন্য, তাদের জনগণের সাথে মিলে তারা সুর মিলায়। ওই যে একটা এখন ওই যে বাংলাদেশে 5 তারিখের পরে 3টা জিনিস পাওয়া গেছে, একটা হলো ফৌজু পাগলা, আর একটা হলো ফৌজু চিটার। এরকম চিটার মিটাররা এই সমস্ত তথ্য নিয়ে আসে, তো অনেক বুঝায় আপনাকে বলবো। মূল জিনিসটা হলো হ্যাঁ, ফৌজু পাগলা তো আবার কেউ বলে, অ্যাডভোকেট ফজলুর রহমান কেউ বলে। আর ভাই আমি বলছি আর কি, এটা তো আমরা যেটা শুনি আর কি ওইটা বললাম, আমি তার ব্যক্তিগত কোনো অ্যানালাইসিস করি না। অ্যানালাইসিসটা হলো ওই জায়গায় আমাদের লোকজনরা বুঝতেই ভুল করে। আমি জানি না এত বড় বড় ডিগ্রিধারী লোক, এত বড় বড় জ্ঞানী গুণী মানুষ, ওই নাজমুল হুদার কথার মতো বলতে হয় আমার, যে সুশীল মানে অত্যন্ত ভালো নাপিত। আমার কাছে মনে হয় ওনারা অত্যন্ত ভালো নাপিত। এই জন্যই বললাম, আরে ভাই এই গভর্নমেন্টে তো আর্মি ব্যাক গভর্নমেন্ট, আপনি বুঝছেন না কেন? আপনি বলবেন যে আর্টিকেল 106-এ উনি ওত পড়ার জন্য এটা পারমিশন নিয়েছে, আসলে তো মূল জিনিসটা হলো এটা আর্মি ব্যাক গভর্নমেন্ট। আপনাকে বুঝতে হবে তো 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকারি দেশে ছিল না। এই সেনাবাহিনী গভর্নমেন্ট ফর্ম করছে, ফরম্যাট তৈরি করছে। এখন প্রধান বিচারপতির সাথে কথা বলবে, রাষ্ট্রপতির সাথে কথা বলবে, প্রধান উপদেষ্টার সাথে কথা বলবে, বিভিন্ন উপদেষ্টাদের সাথে কথা বলবে তো এটা তো আর্মি ব্যাক গভর্নমেন্ট, এর চরিত্রই তো এটা। আপনাদের এখানে সংগীত আর কি আছে? আপনারা এই যে উত্তরপাড়ার মস্কোট বোম মারতেছে আর আপনার কোন যুদ্ধ লেগে গেছে, ক্ষমতার পালাবদল হয়ে যাবে, এই ধরনের চিন্তা চেতনা থেকে বাইরে আসতে হবে। আমাদের লোকরা বুঝে, কিন্তু ওনারা নিজেরা বলতে চায় না। আজকে 2 দিন যে ঘটনার আবহাওয়া ঘটতেছে, সেনাপ্রধান কিন্তু তার সুযোগ ছিল 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, কিন্তু একজন সেনা কর্মকর্তা আছে, ইনি ইচ্ছা করলে কিন্তু এদেশে একটা গভর্নমেন্ট ফর্ম করতে পারে, জরুরি অবস্থা করবেন, তাই একটা গভর্নমেন্ট সেনা শাসন উনি জারিও করতে পারতেন, কারণ সব সুযোগই ওনার কাছে ছিল। তো তখন আমরা তো তখন অসহায় ছিলাম, আমাদের কিছুই করার ছিল না, উনি পারতেন। কিন্তু এখানে সমস্যাটা হয়েছে কি, ওই যে আমরা গুলি করতে পারবো না, কারা বলছে? অফিসার ড্রেসে জুনিয়র লেভেলের অফিসাররা বলছে আমরা গুলি করতে পারবো না। এই জুনিয়র লেভেলের অফিসাররাই বলছে যে আমরা আরেকটা সেনা শাসনের বদনাম নিয়ে তিলক লাগিয়ে ক্যান্টনমেন্টে ফেরত যেতে চাই না, আমরা এটার মধ্যে যাবো না। উনি তো সেনা কর্মকর্তা ছিলেন, ওনার কমান্ডিং অফিসার ছিলেন। বলেন আপনার কমান্ডে যারা আছে তারা যদি অনীহা প্রকাশ করে, আপনি কি ইচ্ছা করলে কিছু করতে পারবেন? পারবেন না, আইনে থাকলেও পারবেন, কেন তাদেরকে বুঝে বা সৎ পথে আইনা বা সোজা পথে আইনা তাদের দিয়ে কাজ করে। এই জন্য আজকে যারা এগুলো নিয়ে খেলছেন, একটা নির্বাচন হবে দেশে, এক বন্ডল করে দিতে চায়। কালকে দেখেন প্রধান উপদেষ্টার সাথে তো রাজনৈতিক দলগুলি, তো প্রধান উপদেষ্টা কি বলছেন, কথার সাথে তো রাজনৈতিক দলগুলির কথার কোনো পার্থক্য আমি খুব একটা বেশি আছে বলে, কিছু কিছু একটা দাবি দেওয়া থাকতে পারে, সেটা ভিন্ন, কথার পার্থক্য আমি দেখি। প্রধান উপদেষ্টা বলছে যে নির্বাচন না হলে জাতি একটা গভীর ষড়যন্ত্রের মধ্যে নেমে যাবে, কিন্তু চাপের মুখে নির্বাচনে তারিখ ঘোষণা করছে, চাপের মুখে। হ্যাঁ, চাপের মুখেই তো করবে, চাপের মুখে করবে না, তার চাপ ছাড়া তার অসুবিধা নেই। উনি যদি চাপের মুখে নির্বাচন ঘোষণা না করে, ওনার যে অবস্থা রাস্তাঘাটে হইতেছে, ওই যে নুরুল হকের এলাকায় লতিফ সিদ্দিকীরে ডাকা দে, এই যে সমস্যা হচ্ছে, উনি তো এগুলি পারবেন না। নির্বাচিত সরকার ছাড়া এই সমস্ত মব পলিটিক্স থেকে বাইরে আসা খুব কঠিন ব্যাপার। এগুলি তো সমস্যা হচ্ছে, উনি তো নির্বাচন চাইবেই। ওনার কাজটা কি আমার বলেন তো? আপনারা যখন সরকারটা ফরমেট করছিলেন, সরকারটা যখন 8 তারিখে ফরমেট করা হলো, এখন যে সমস্ত রাজনীতিবিদরা অনেক বড় বড় কথা চ্যানেলগুলিতে বলে, তাদের উদ্দেশ্যে বলছি,
আপনারা কি গভর্নমেন্টের একটা নীতিমালা তৈরি করে দিয়েছিলেন তার সামনে যে আপনারা আমরা সরকার বানাইলাম, আপনি এই কাজগুলি আমাকে করে দিয়ে যাবেন? বলেন বুকে হাত দিয়া, কিছুই দেন নাই, ব্ল্যাঙ্ক চেক সই করে দিয়া ইউনূস সাহেবের প্রধান উপদেষ্টা বানাই আসছে। এখন কয় জাতীয় সরকার হলে ভালো হতো, বিএনপি মানে নাই, বিএনপি প্রেসিডেন্টের সরাইতে দেয় না, বিএনপি। আর ভাই বিএনপি দেয় না তাইলে আপনারা পারেন না, তাইলে বিএনপি পারে, বিএনপি পারে। আপনাদের বক্তব্যই বোঝা যাইতেছে বিএনপি পারে, তাইলে বিএনপি যেহেতু পারে আর এগুলি নিয়ে তর্ক বিতর্ক করে লাভ, আপনি তো পারবেন না, সে সামর্থ্য তো আপনার নেই। আমি একটা ছোট্ট কথা কই, এখানে একটা রাজনীতিবিদ আছে, উনি একটা দলের প্রধান। মনে করেন আপনি পিয়ার পদ্ধতি হইল, আমরা নির্বাচনে গেলাম, তো মার্কার নির্বাচন হইব না, ধানের শীষ, আপনার মনে করেন লাঙ্গল, এটা কুলা, ট্রাক, বাস, দাঁড়িপাল্লা, মার্কায় তো নির্বাচন হইব। তো আমরা যারা নাকি বিএনপি করি, আমাকে মার্কা কি ধানের শীষ। এখন আপনারা বলতেছেন কি যে সকাল 10টায় বিএনপি এলার কেন্দ্র দখল করে নিয়ে যাবে। পিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল করতে তো আরো সুবিধা, বিএনপির লেগে আরো সুবিধা, কারণ এখানে তো আপনাকে লোকই থাকবে না, আমরা তো মার্কার উপরে ভরসা করে বয়ে থাকবেন করে, কেন্দ্র যাবেন না, তো সেখানে তো অ্যাভেলেবেল থাকবে বিএনপি এলাকা। তারা তো হানা ভোটের মতো 110 ভোট মাইরে দিব 100 ভোটের মধ্যে, কি করবেন আপনি? এগুলি কিন্তু যুক্তির কথা না, আর এগুলির সমাধানের পথ। কেন্দ্র পাহারা দিতে হবে রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে, নাহলে নেতা কর্মী পালেন কি লেগে? এই যে আপনার ওয়ার্ড কমিটি আছে, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, জেলা কমিটি, এগুলি বানাইছেন কিছু? এগুলি তো বানাইছেন এই কাজ করার জন্য। তা আপনারা পারবেন না কেন্দ্র রক্ষা করতে, আপনারা নির্বাচন চান না, এই স্বাভাবিক নিয়ম, যেহেতু কেন্দ্র রক্ষা করতে পারবেন না। আপনাকে একটা হিসাব দিই আমি, গোবিন্দ প্রমাণিক আছে তো, হিসাবটা দিই দেখুন। 13 কোটি হলো ভোটার, আপনার 45,000 কেন্দ্রে এই ভোটগুলো নিবে, 13 কোটি ভোটারের ভোট দিবেন, 45,000 কেন্দ্রে ভোট দিবে, আমি সহ আপনার সহ সবাই। এক একটা কেন্দ্রে বুথ থাকে 10টা, এই 10টা বুথে 10টা এজেন্ট থাকে যে কোনো দলের। তাইলে 45,000 বুথে 10টা করে যদি এজেন্ট থাকে, তাইলে কত হইল? 4,50,000। যে দলটা এই পরিপূর্ণ এজেন্ট দিতে পারবে, সে তো প্রথম মিনিটে 4.5 লক্ষ ভোট তার পক্ষে চলে যাবে, পিয়ারেই তার পক্ষে চলে যাবে। কি করবো আমরা? তো খালি পিছিয়ে তোরা বিলের গেল ঘন্টা বন্ধার লেগে এই থোড়াই যুক্তি। আর আপনারা যেভাবে দেন, এগুলি কিন্তু মানুষ পছন্দ করেন, এগুলি মানুষ পছন্দ করেন, আর মানুষকে বোকা বানাইতে পারবেন না। মানুষকে বোকা বানানোর জন্য আপনারা যে সিস্টেম তৈরি করছেন, আজকে নূরকে আর্মি একটা লাঠি দিয়ে বাড়ি দিতে যাবে কেন? এখানে অবশ্য কোনো সিচুয়েশন করছে। আজকে প্রেস সচিব শফিকুর রহমান নূরের ঘটনার উপরে বিশাল একটা ব্যাখ্যা দিচ্ছেন। উনি বলছে যে নূর যে কোনো লোকের কাছ থেকে প্রভাবিত হয়ে সেখানে গেছে, যাই এই ঘটনাটা ঘটাইতে। আজকে প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব, উনি আজকে নিজে বলছেন, সাংবাদিকদের ডেকে উনি সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বললেন। নূরকে গুটি হিসাবে ব্যবহার করা হচ্ছে। নূর তো ওখানে যাওয়ার কথা না, আর কেনই বা যাবে? আর যদি জাতীয় পার্টি, আমরা তো একের ফ্রম বিগিনিং থেকে বলছি। আবার শুনেন ইমরান ভাই, শুনেন, এই দেশে 2টা লোক, আমি এর আগেও বলে গেছিলাম, সত্যি 2টা লোক এই রাষ্ট্রটাকে শেষ করে দিয়ে গেছে। গণতন্ত্র শেষ করছে রয়ের এজেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ, আর নির্বাচন বন্ডল করে ধুয়ে গেছে খাইরুল হক। এই 2টা লোকের কারণে আজকে আমরা জাতি এই সমস্যার মধ্যে পড়ছি। এই জাতীয় পার্টিকে ডে 1 আপনারা বসে করলেন না কেন? আপনারা যখন প্রজ্ঞাপনটা জারি করলেন, এসআরটা জারি করলেন, তো গোবিন্দবাবু আইনের মানুষ আছে, আপনারা করবেন না যে আওয়ামী লীগ সহ তাদের গঠিত 14 দলীয় জোট এবং চরমনাই পীর সহ যারা 16 বছর বা 18 বছর আওয়ামী নির্বাচনের সাথে দামি নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল বা নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের সকলের কার্যক্রম আওয়ামী লীগের মতো স্থগিত হবে। কেউ আপনাকে বাধা দিত? কেন এখন রাস্তায় নামছেন জাতীয় পার্টিকে ব্যান করতে? তো সেদিন কি করছে? সেদিন কেন বলে না? তো বলে খালি জাতীয় পার্টি, কেন 14 দল বলে না? চিন্তা করেন ইমরান ভাই, আমার কথা হলো যে এই চরমনাই এমন কোন নির্বাচন, খালি ওই যে দাঁত ভাঙ্গা পর্যন্ত, দাঁত যেদিন ভাঙছে সেদিনে না নির্বাচন থেকে বাইরে গেল, দাঁত ভাঙ্গার আগ পর্যন্ত এমন 16 বছর এমন কোন নির্বাচন আছে ভাই? এই যে জোতা শিলায় এই মসজিদের অর্গানাইজেশন, সেটার মতো নির্বাচন করছে এই চরমনাই ভাই। হ্যাঁ, তাহলে জাতীয় পার্টি যদি নির্বাচন করার অপরাধে যদি তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়, তাহলে চরমনাইয়ের কার্যক্রম কেন চলবে? রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি কেন চলবে? হাসানুল হকিনুর দাসত কেন চলবে? বলেন ভাই, এরা তো সবাই সহযোগী ছিল। তা আপনি যখন নাকি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন, সেদিন আওয়ামী লীগের সহযোগী যারা, আমরা যারা আওয়ামী লীগরে পালছি, প্যাট্রোনাইজ করছি, আমাকে সাথে করে নিয়ে এক চিঠিতে আপনি এটা করে দিবেন না? বললেন না, তাই কি? এই জন্যই মানুষকে বোকা বানানো যাবে।
নুরুল নূরকে আমি স্নেহ করি, ভালোবাসি, আর অর্জনকে আমি সেলুট করি। তার অর্থ এই নয় সে কারো দাবার গুটি হইয়া এই ধরনের কাজ করে। আর এই যে নুরুল নূর দেখছি আমি যে আমার দেশে গ্রামে কথা আছে, বলে যে ভাই এই লোক খুব ভাগ্যবান, কি ছাই ধরলে শোনা হয়ে যায়, আর নুরুল নূর সোনা ধরলে ছাই হয়ে যায়। এই পর্যন্ত যতগুলি কার্যক্রম করছে সবগুলি সে মাঠে মারা গেছে। আজকে যে এনসিপি দেখেন, এই এনসিপি নুরুল নূর এরই সহকর্মী, এগুলি সব এরা ভাঙ্গা যায় নুরুল নূরের সাপোর্ট না করে ওরা এটা নিজেরা দল করে বলল এনসিপি। আমার তো মনে হয়, আমি আশা করছিলাম যে এই যে এনসিপি যারা করছে এরা তো সব নূরের দলের লোক, এই আক্তার টাক্তার এরা সবাই মিলে আর একটা সমৃদ্ধশালী আপনার নুরুল দলটাকে একটা সমৃদ্ধ করবে। এরা কি করলো, ভাঙ্গা সব নুরুল একলা তুই গেল। ওনার কি দুর্ভাগ্য এই ছেলেটা, এই ছেলেটাকে নিয়ে এত নাটক কেন, কি কারণে হচ্ছে? আমাদের দেশে কিছু অসাধু লোকরা আছে যারা এই সমস্ত গেম করে। শেষ করতেছি, যতক্ষণ পর্যন্ত ওই যে দাদার দোস্তরা বিদেশ থেকে বইয়া এই উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত না থাকবে, এই রাষ্ট্র কোনোদিনই ভালো পথে চলতে পারবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি গোবিন্দচন্দ্র, যেটা আপনার কাছে উনি যেটা শেষ কথা বলছেন, ওইখান থেকে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে এবং এখন তো মানে টাকা লেনদেনের বিষয় হয়ে গেছে। বাংলাদেশেও ওই টাকা লেনদেনের কথা শোনা মাত্রই কিন্তু বেশি উত্তপ্ত অবস্থা বা অস্থির অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। তো এই ক্ষেত্রে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে খুবই একটা বড় চ্যালেঞ্জ। সেখানে আবার নির্বাচন যাতে তাড়াহুড়া করে হয়ে যায়, সেটা কিন্তু এখন আবার প্রধান উপদেষ্টাও চাচ্ছেন যে নির্বাচন যদি না হয় তাহলে খুব চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে বা খারাপ অবস্থায় পড়ে যাবে। আপনার কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ কি আসে, আওয়ামী লীগ এবং ভারতের নতুন পরিকল্পনাগুলোই কি বাংলাদেশের জন্য এখন ক্ষতিকর বা অস্থিরতা তৈরি করছে কিনা? না, আওয়ামী লীগ তো সেই 5 তারিখের পর থেকেই বাংলাদেশকে অস্থির তৈরি করার জন্য যা যা করা দরকার সবই করছে। আর পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি আছে, এটা তো আর গোপন কিছু না, তারা তো প্রকাশ্যে এই কাজগুলো বলেছে। এবং ওখান থেকে অর্থ লেনদেন হলে সে অর্থের প্রবাহ যখন বাংলাদেশে আসে তখন তো অস্থিরতা আরো বাড়ে, এটা স্বাভাবিক সব দিক দিয়ে। এবং শুধু এখন না, নির্বাচন ঘনিয়ে আসলে এটা আরো বাড়বে, এ ব্যাপারে সন্দেহ নেই। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে উস্কানি যে দিচ্ছে, এবং এটা তো আরো আগের থেকেই। এবং আমরা দেখছি যে বাংলাদেশের যে সমস্ত নেতারা সব দলই, এমনকি আমরা দেখছি যে এই যে এরশাদ সাহেবের ভাই কি নাম, উনি এখন জাতীয় পার্টির চেয়ারম্যান, উনিও গিয়ে ইন্ডিয়ায় দেখা করে আসে বলছে যে বলা যাবে না কি হয়েছে। তার মানে প্রত্যেকে নিজের উপর নির্ভর না করে, দেশের জনগণের উপর নির্ভর না করে, এদের প্রত্যেকের স্বভাব হচ্ছে অন্যের উপর নির্ভর করে ক্ষমতায় থাকা। তো সেটা তো তাদের দোষের চাইতে দোষ তো আমাদের নেতাদের। এরা কেন নিজের জনগণের উপর নির্ভর করতে পারে না, কেন নিজের মেরুদণ্ড সোজা করে নিজের জনগণের কাছে দায়বদ্ধ থাকে না, অন্যের সহায়তায় কেন ক্ষমতায় থাকতে হবে? যেটা শেখ হাসিনা করেছে সেটা তো আমরা দেখলাম ওই এরশাদ সাহেবও করেছে। বিএনপির অনেক নেতারাও আমরা দৌড় দেখছি সেই সময়, ভারতের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা দেখছি সেই সময় অনেকেই গেছে বহুবার। তো আমরা মনে করি যে এই দেশের নেতাদের চরিত্র যদি বদলাইতো, এই নেতারা যদি অকারণে জনসেবার কথা বলে নিজেরা ক্ষমতা করায়ত্ত করার চেষ্টা না করতো, যদি সত্যিকার অর্থে দেশ সেবার মানসিকতা, জনগণের সেবার মানসিকতা থাকতো, তাহলে কিন্তু অন্য কোনো দেশ এখানে খবরদারি করতে পারতো না। এখনকার অন্তর্বর্তীকালীন সরকার এরা তো আর তাদের কথা শোনে না, ওই দেশ চলছে না, দেশ তো ঠিকই চলে, কিন্তু আমাদের তো নেতাদের অতিরিক্ত লোভ, তারা ক্ষমতায় থাকতে চায়, যেন তেন প্রকারের ক্ষমতায় আসতে চায়। আজকে যদি শেখ হাসিনা যদি এই ছাত্ররা যদি তাকে পদত্যাগ করতে বাধ্য না করাতো, তাহলে তো বিএনপি ওই যে শেখ হাসিনা বলছিল না 2041 সাল, 41 সালের আগে বিএনপি এই শেখ হাসিনাকে সরানো তো দূরের কথা, আমরা দেখি একটা ময়লা ট্রাকও সরাইতে পারেনি। ময়লা ট্রাক নিয়েও বহুবার বিএনপি সেক্রেটারিদের মামলা টামলা দিয়ে হয়রানি করতে, তারা কি করতে পারে না। তো বিএনপি এটা পারতো না। বিএনপি এতদিন যদি ভাগ্য ভালো, এই ছেলেরা হচ্ছে নিজেরা রিস্ক নিয়ে শেখ হাসিনা সরাইছে। এখন তারেক রহমানের মামলাগুলো সেই লন্ডনে থাকতে এই মামলাগুলো শেষ হয়ে যাচ্ছে, আমাদের খালেদা জিয়ার মামলাগুলো তার হাজিরা ছাড়াই মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাচ্ছে। তারা তো সৌভাগ্যবান যে এই ছেলেদের কারণে তারা এখন সমস্ত মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাচ্ছে, রাস্তায় স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারছে, বিভিন্ন জায়গায় দখলদারিত্ব আপনার এই বার কাউন্সিলে তারা দখল নিচ্ছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল গুলো নিয়ন্ত্রণ নিচ্ছে। এই যে হিন্দু তাদের সঙ্গে যে করা আছে, তারা হিন্দু কল্যাণ ট্রাস্ট মন্দির দখল থেকে আরম্ভ করে সবই তো করতে পারতেছে। সরকার চালাচ্ছে ওই ঘুরি আকাশে, তো বিএনপি দখল করতে পারছে। তো বিএনপি আমার মতে এই সংস্কারটা হওয়া পর্যন্ত একটু ধীরে করে সরকারকে চাপ না দিয়ে, এই 2041 সালের আগে বিএনপি কোনোদিন শেখ হাসিনা সরাইতে পারতো না। অতএব আর কয়েকদিন ধৈর্য ধরে যে সমস্ত সংস্কার জনগণ চায় সেই সংস্কার গুলো করে, দরকার হলে একটা গণপরিষদ করে, সংবিধান সংশোধন করে, অন্তর্বর্তীকালীন সরকারের হাইকোর্ট থেকে তত্ত্বাবধায়ক সরকারের রায় এসে যাবে খুব তাড়াতাড়ি।
এই সরকারের সংস্কার করার ক্ষমতা আছে কিনা সেটাই তো প্রশ্ন, যে সরকার 11 মাস হয়ে গেছে, এই সরকারকে আরো কয়েক মাস দেওয়া হলে সেই সরকারের তত্ত্বাবধায়ক সরকার, আবার তত্ত্বাবধায়ক সরকার বানাতে যাবেন, এটাই কি তত্ত্বাবধায়ক সরকার? এই সরকার কি ইন্টারিম গভর্নমেন্ট? সরকার হাইকোর্টের থেকে রায় হবে, মানে তত্ত্বাবধায়ক সরকার। আরে ভাই এটাই তো ইন্টারিম গভর্নমেন্ট, এটাই তো তত্ত্বাবধায়ক অর্থ কি? ইন্টারিম গভর্নমেন্টের তত্ত্বাবধায়কের মধ্যে পার্থক্য আছে। সরকার না থাকলে সরকারের কাজ করবে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার বলে। তত্ত্বাবধায়ক অর্থ কি? এটার ব্যাখ্যাটা দেন, আপনারা একটা আইনজীবী মানুষ। তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে যে যতদিন সরকার না হবে ততদিন পর্যন্ত, আর তত্ত্বাবধায়ক হচ্ছে তার দায়িত্ব অর্পণ করা হয় আনুষ্ঠানিকভাবে, আইনের বলে। এই অন্তর্বর্তীকালীন তো কোনো আইনের বলে, এটা তাই। এই সরকার যেরকম চলে যাবে তত্ত্বাবধান যে করে, আমি ভাই ব্যাখ্যাটা চাইছি হলো ব্যাকরণিক, আপনার আইনের ব্যাখ্যা দিন না। তত্ত্বাবধায়ক অর্থ কি? ইন্টারিম অর্থ কি? ইন্টারিম সরকার নির্বাচন করে দিয়ে আমরা 3 মাস, না 3 মাস দায়িত্ব আছে, 3 মাসের জায়গায় দরকার 3 বছর থাকবে, অসুবিধা কোথায়? তবু এই সংবিধান যা আছে এগুলো সংস্কার করে তারপর নির্বাচন হবে। এত তড়িঘড়ি করে নির্বাচন করবেন? আরে বাবু সংবিধান বেচা, আর্টিকেল বেচা হাইকোর্ট সুপ্রিম কোর্টে বাদ খান, পরিবার চালান, আবার এই সংবিধান বাদ দেন। এখন তো সরকার নিজেই বলছে যে এটা বিপজ্জনক, মানে যত দেরি হবে নির্বাচন হয়ে যাওয়া উচিত, আর না হয় দেশে একটা আরো বেশি সমস্যায় পড়তে পারি। উনি তো সাহস করছে না যে এই সরকার নির্বাচন, কিন্তু জনগণ মনে করে এই সরকারের ক্ষমতা নাই নির্বাচন করা। নির্বাচন ঘনিয়ে আসলে পরে এই দেশে যে পরিমাণ অরাজকতা তৈরি করবে, পার্শ্ববর্তী দেশ থেকে আরম্ভ করে দেশে যারা লুকায় আছে তারা আওয়ামী লীগের নেতারা যা করবে সেটা ট্যাকেল দেওয়ার ক্ষমতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আপনারা না হাসিনারা বাগাই দিলেন, আপনারা না পারছেন, আপনারা ডরান কেন? আপনারা সবাই নির্বাচন সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন করেন, আপনারা এত পারেন। আমি বলি যারা দায়িত্বপ্রাপ্ত আছে এরা সুষ্ঠু নির্বাচনের মতো মানে ক্ষমতাবান না, এরা অতটা মেরুদণ্ড এদের শক্তিশালী না। দিনের বেলায় রক্ষা করতে পারে না। আরে ভাই আপনি তো নিজেই বললেন যে আমরা এই ক্ষমতা সরাইছি, বালুর ট্রাক সরাইতে পারে নাই, 40-40 নির্বাচন হইব, এর আগে নির্বাচন দেখতো না, আমরা করছি, এগুলি দেখাইছি। আপনারা আবার একটা নির্বাচন করার সময় আপনারা একটা ফু দিলে তুই মনে করেন বাংলাদেশ থেকে সবকিছু উড়ে যাবে। দেখেন না আপনি কত মানুষ এই ফুল, আমরা সেটা মনে করি না, আমরা কিছুই মনে করি না। আমরা হলো দর্শক, আর এগুলো মাঝে মাঝে যা শুনি এইগুলো বলি, আমাদের সেই ক্ষমতা নেই। ক্ষমতা না, আপনি সিভিলিয়ান না, আপনি আইনের লোক, আপনি আইনের ব্যাখ্যা দিতে আইনের ব্যাখ্যা দিই। এখন যে বিষয়টা জনগণের যে বক্তব্য, জনগণের বক্তব্যটা হচ্ছে সাধারণ জনগণ, আমরা রাস্তায় হাঁটাহাঁটি করি, চলাফেরা করি, সাধারণ জনগণের কাছে আইন কি বলে এটা বলেন, আপনি আইনের ব্যাখ্যা দেন। আমরা আইনজীবী, আপনি আমার মতো আম পাবলিক। আইনের ব্যাখ্যা যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধান ছিল না, ওই যে হাইকোর্ট থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা আবার চালু হবে, চালু হলে নতুন করে একটা সরকার তৈরি হবে, সরকার তৈরি হলে তাদের অধীনে নির্বাচন হবে, এই হলো বিষয়। এখন আমার প্রশ্ন, আপনি একজন আইনজীবী, আমি একজন সাধারণ পাবলিক, আমার প্রশ্ন যে তাহলে এখন বর্তমান সরকারটা কোন সরকার? অন্তর্বর্তী সরকার। এটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকার আর তত্ত্বাবধায়ক সরকার তো সেম জিনিস। তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে না, অন্তর্বর্তী সরকার ভাই ছিল না। অন্তর্বর্তী সরকার আপনার সরকার ছিল না বলে একটা সরকারকে আপনি অ্যাপয়েন্টমেন্ট করছেন, যে সরকার না আসা পর্যন্ত আপনি চালান দেশটা। তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে সেম জিনিস। আইনগত নির্বাচনের জন্য তাকে 90 দিনের সময় দিয়া তার কাছে আমরা সবকিছু চাবি দিয়ে এই রাষ্ট্রে, ওনার কাছে বঙ্গভবনের চাবিও আছে, স্টেট ব্যাংকের চাবিও আছে। এটা পার্থক্য হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কোনো কাজ না, কিছু সমস্যা আছে, কাজটা একই রকম কিন্তু সমস্যা আছে। এক কারণটা হলো এখানে আপনি দেখেন একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে একই রকম হলে একটু পার্থক্য আছে, এটা পরিস্থিতি আর ক্যাটেগরি পরিস্থিতি এক না। সেটাই অন্তর্বর্তী সরকার হচ্ছে যে অনির্দিষ্ট, মানে তা তো পুরো আরেকটা সরকারের কি দায়িত্ব? অনির্দিষ্টকালের সরকার। অন্তর্বর্তী সরকার অনির্দিষ্ট নয়, এরা ব্যাখ্যা নয়। অন্তর্বর্তী সরকার মানে আর একটা নতুন নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত এই সরকার রাষ্ট্রের দাপ্তরিক কাজগুলি না, সে যদি আরো
2041 সালে নির্বাচন যদি হয় তো ততদিন পর্যন্ত আপনি যখন সংসদ ভাঙিয়ে দিলেন, এই যে গোবিন্দ বাবু, আপনি তখন সংসদ ভাঙিয়ে দিলেন, স্পিকারে যখন আপনি বাতিল করে দিলেন, তখন আর আপনার 41 সাল যায় না। কথা বলছো, আপনি একটা আইনের লোক হয়ে বেআইনি ব্যাখ্যা দিয়েন না ভাই। আপনি তো সংসদ ভাঙিয়ে দিতেন, এই 241 সাল কেন যাবে? এই দেশে সংসদ ভাঙছেন তো, সংসদ ভাঙিয়ে দিলে আপনি আইনের কথা কোন। আমরা ভাই আম পাবলিক, আপনি একজন উকিল মানুষ, আমরা আপনার কাছ থেকে আইনের ব্যাখ্যা চাই। আপনি সংসদ ভাঙিয়ে দিলে 90 দিনের মধ্যে আরেকটা সংসদ নির্বাচন হবে, এটাই সংবিধান বলে। আপনি 2041 সাল পর্যন্ত কি এর ভয় দেখান? এটা কিন্তু আইনের কথা কন, আমরা পাবলিকের মতো কথা কন। সংসদ ভেঙে দিলে 90 দিনের মধ্যে আবার একটা নির্বাচন হবে, সংসদ তো বহাল নাই, সংসদ ভেঙে দিচ্ছেন তো আপনি। জনগণ ফ্যাসিবাদের কবর চায়। নতুন এই সংবিধান, যে সংবিধান ফ্যাসিবাদের উদ্ভব ঘটায়, যে সংবিধান ফ্যাসিবাদের জন্ম দেয়, সেই সংবিধান জনগণ মানে না। জনগণের কথা আপনি আসবেন কেন? আপনি আইনজ্ঞ, আপনি বলেন কোন কোন ধারাটা স্পেসিফিক বলেন যে স্বৈরাচার হওয়ার জন্য এই আর্টিকেল গুলি প্রভাবিত করে, ওই আর্টিকেল গুলি বাদ দিয়ে দেন। হ্যাঁ, প্রথমত মানে এখন মানে যাই হোক সংশোধন দরকার। আমার তো 15 বার না কতবার আমরা তো সেটা বলছি ভাই, যে আমরা তো বলছি সংশোধন। হ্যাঁ, আমরা সংশোধন ভাই, জিয়া রহমান সংশোধন করে নাই। এই ভাই ইমরান ভাই, উনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লাগায় নাই, উনি বহুদলীয় গণতন্ত্র করে নাই, উনি সংবাদপত্রের অবাধ স্বাধীনতা ব্যবস্থা করে নাই, যেটা বাকশাল দিয়ে বন্ধ করা হয়েছিল, রোহিত করা হয়েছিল, সেটা করছে না। এই যে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে তো মানে জিয়াই বাংলাদেশে প্রত্যাবর্তন করাইছে, তাই না? আইনের লোক আপনি আইনের লোক হইয়া গপ্প করেন, গপ্প করা আর আইনের কেটা ইনুসরে আনছে, কেটা ওয়াকার আনছে, এগুলি বক্তব্য আইনের বক্তব্য না। আইনের বক্তব্য এই ফ্যাক্ট গুলো আনতে হবে। আপনারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করছেন আপনারা বাংলাদেশে, না আপনার লাইসেন্স বাতিল হয়ে যাবে। আপনারা জিয়া শেখ হাসিনা আমি পাবলিক না, আমার মতো সংবিধান নিয়ে যদি ভুল কথা করেন, আপনার লাইসেন্স বাতিল হবে, আপনি জেলে যাবেন। ঠিক আছে, 2018 সালে আপনারা ফ্যাসিবাদের অধীনে নির্বাচন করতেন। জি, আমি ইমরান ভাই থেকে একটু শুনি, কারণ এই যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের মধ্যে যে প্যাচ লাগাইছেন মনির ইসলাম রবি ভাই, এই প্যাচ নিয়ে আলোচনা করতে গেলে আরো 3 ঘন্টা আলোচনা করতে হবে। তো আমি ইমরান ভাইয়ের কাছে, ইমরান ভাই যেখানে মানে প্রধান উপদেষ্টাই বলছে যে নির্বাচন দেরি করলে বা ফেব্রুয়ারিতে না হলে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে, দেশ একটা ইয়ের মধ্যে পড়ে যাবে, তো সেখানে আপনারা কেন বারবার বলতেছেন বা বলার চেষ্টা করছেন যে একটা সুযোগ দেওয়া হোক মানে সংস্কারের জন্য? সেটা তো দেশের জন্য ভালো না বলে অনেকে মনে করেন। আর এই সরকার তো মানে ব্যর্থ বা সেভাবে সবকিছু কন্ট্রোল করতে পারে নাই, তো সেখানে আপনারা কোন যুক্তিতে মনে করেন যে এই সরকারকে আরো একটু করার জন্য? এখন আপনি দেখেন যে নির্বাচন, দাদা অবশ্যই একটা কথা বলেছেন যে নির্বাচন এই সরকার ঠিক মতো করতে পারবে না, কারণ এই সরকার তো এখনই কন্ট্রোল করতে পারতেছে না। আপনি চট্টগ্রামের অবস্থার দিকে দেখেন, তারপরে বিপিনুরের অবস্থা বা অন্যান্য ক্ষেত্রে আপনি দেখেন যে চারদিকে বিশৃঙ্খলা, তো সেখানে আপনারা কোন ভিত্তিতে চান যে এই সরকার আরো বেশি কন্টিনিউ করুক? আমার প্রথম কথা হলো আপা, এই সরকার ব্যর্থ এইটা আমরা এখন বলবো না। যদি তারা ভালো একটা ইলেকশন করতে না পারে, ফ্রি অ্যান্ড ফেয়ার, তখন আমরা বলতে পারি। আরেকটা হলো, আপনারা দেখেন সেনাবাহিনীর ব্যাপারে আপনারা খুব, যৌথ বাহিনী অনেক কথা বলেছেন যে হ্যাঁ সেনাবাহিনী ফেল করেছে, পারতেছে না, তো অমুক সময় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আবার বিপি নূরকে এই যখন যাই হোক, এখন আপনি একদম নেতাকে আঘাত করা যাবে না বা আবার সাধারণ মানুষ মারা যাবে, এইটা তো ঠিক না। মানুষ সবাই তো আপনাকে একইভাবে দেখতে হবে। নেতার বেলায় আপনি একরকম আইন আর মানে কর্মীর বেলায় আর এক রকমের আইন, এটা তো হতে পারে না। সুতরাং আমি যেটা মনে করি, আমাদের এই বর্তমান যে সরকার আছে এর চেয়ে ভালো সরকার মানে খুব একটা যে আপনি পারবেন, কারণটা হলো কি, আপনার 15 বছরের স্বৈরাচারের সঙ্গী সাথী রয়ে গেছে, দুষ্কর্মের সঙ্গীরা। এখন আপনি রাতারাতি একটা দেখেন 5 বছরই একটা সরকার আসলে কত কিছু সেট আপ করে তাদের মতো করে, আর 15 বছর 16 বছর ছিল, এবং যেখানে অন্য দলে কোনো স্পেসই ছিল না, তারা সুযোগই ছিল না। তারপর দলীয় দৃষ্টিকোণ থেকে বিসিএস নেওয়া হয়েছে, দলীয় দৃষ্টিকোণে পুলিশ, আর্মি, বিডিআর সব জায়গায় তালিকা গেছে। আমি আপনাকে বলতে পারি 25 জনের একটা তালিকা দেওয়া হয়েছে, এই তালিকা মোতাবেক 20 জনকে ভর্তি করতে হবে, কারণ এরা এমপির সুপারিশ অমুক জায়গা থেকে গেছে, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে গেছে। এখন এই লোকগুলিকে আপনি সব সর্টেড আউট করতে পারেন নাই। আপনি বড় যেগুলি ছিল সবগুলি তো এই দেশ থেকে পালানোর সুযোগ দিয়েছেন। আপনি দেখেন লাস্টে একটা ধরা পড়লো আইজিপি, এই যে মামুন নাকি ওনার নাম, ওই যে আব্দুল্লাহ আল মামুন, যে আইজিপি, তারে আপনি কি করলেন? আপনি তার রাজসাক্ষী বানায় তারে দিলেন সেভ করে,
এখন বিনোদিনীর মতো লোক চলে গেল। এখন সেনাবাহিনীর তো একজন জেনারেল জিয়া, তাকে আমরা কিলার যাই বলি, তাকে তো আমরা হ্যান্ড ওভার করেছি। এখন আমাদের সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল চাকরি গিয়েছে, অনেক ভেগে গেছে। কিন্তু আপনাদের এই যে বেসামরিক আমলাদের কার কি হয়েছে আপনি বলেন? এই যে হেলালরা জেলে গিয়ে বসে আছে, এই যে ধরা পড়েছে, যারা অফিসার্স ক্লাবে বসে মিটিং করেছে আগের দিন, এই যে কি একটা ছিল পাটোয়ারি, ওই যে পুলিশের আইজিপি, সে এখনো তো বহাল তবিয়াতে আছে। কোথায় সে তো অ্যারেস্ট হয় নাই। সে সৌদি আরবে গিয়ে ইন্ডিয়ান হাই কমিশনের অনুমতি সাপেক্ষে অনুষ্ঠান করতো, আপনি জানেন? সে টোটালি ইন্ডিয়ান হাই কমিশনের কথা মতো ওখানে প্রোগ্রাম করতো, সবকিছু তার। এখন এই লোকের মতো লোক আইজিপি অ্যারেস্ট হয় না। এখন আপনি এই জন্য আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে দোষ দিলে হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা চাচ্ছি কি, ডক্টর ইউনূস কি চাচ্ছে, ওনার একটা ব্যালেন্স করে যে মোটামুটি একটা ধৈর্য সহ্য সময়, কারণ দেশের অবস্থা এখন আপনি জানেন, পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে দেশে আসলে ওই যে ব্যবসা পাতি এগুলি সব বন্ধ হয়ে আছে, মানুষ খুব কষ্টে আছে। আপনি যতই বলেন, আমরা তো কিছুটা বুঝি, ব্যবসা নাই। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কি হয় আপা, যখন বিএনপি জানে মনে করে আমরা সংখ্যাগরিষ্ঠ পাবো, জামাত মনে করে আমরা সেকেন্ড পাবো, এরকম যারা মনে করে আমরা তৃতীয় দল হবো, তারা কিন্তু যখন ইলেকশনের একটা আবহাওয়া তৈরি হবে, পরিবেশটা তখন আরো নিয়ন্ত্রণ হবে। এখন কিন্তু সময় আছে নিয়ন্ত্রণ করার। এবং আর্মি অলরেডি, আমি আপনাকে বলতে পারি, কমান্ড চ্যানেলে অনেক চেঞ্জ হয়েছে। গত বোর্ডে অফিসারদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। এখানে তারা 11 ব্যাটালিয়ান আর্মির ব্যাটালিয়ান এবং 18 ব্যাটালিয়ান, তারা কিন্তু এখানে অফিসাররা গিয়েছে অ্যাকশনে। এখন যদি এরকম করে সব জায়গায় অফিসাররা সেনাবাহিনী কঠোর হস্তে দমন করে, এই চাঁদাবাজি, সন্ত্রাসী, ঝামেলা বাড়তি, দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি, আমার মনে হয় এই সরকার পারবে। এবং আমি হয়তো বলবো যে কিছুটা পরিবর্তন দরকার, কিছু অগমেন্ট করা উচিত। আমাদের জেনারেল জাহাঙ্গীর যদি আরেকটু তার সহকারী হিসাবে বা তার হিসাবে তার অধীনে আরো কিছু লোকজন নিয়োগ করা যেতে পারে, বা একটা রিভিউ করা যেতে পারে বর্তমান উপদেষ্টা পরিষদের কার কি পারফরমেন্স, সেগুলিকে বিবেচনায় নিয়ে এটা আমার মনে হয় ইলেকশন করা যাবে। কারণ ইলেকশন কমিশনে আমি গিয়েছি একাধিকবার, আমি ইলেকশনের সচিব, যে বর্তমান সচিব আক্তার সাহেবের সাথে দেখা করেছি, আমি কমিশনারদের সাথেও দেখা করেছি, এবং তারা অনেকটাই প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে। সুতরাং 11,61,00,000 ভোটার, 12 কোটি 61 লক্ষ বা 11,61,00,000 সামথিং, নট 13 কোটি, এরকম ভোটার আছে। এবং এই ভোটার ভাই 13 কোটি না, যেটা আসছে আমার কাছে সেটা হলো 12 কোটি সামথিং, 12 কোটি 89,000। ঠিক ভাই, এরকম। হ্যাঁ, যাই হোক, এখন এটা হলো কি, কিছু কয়েক লক্ষ বাদও গেছে, কারণ মৃত মানুষকে দিয়ে হাসিনা ভোট দিয়েছে, বুঝছেন? কয়েক লক্ষ মৃত মানুষ দিয়ে ভোট দিয়েছে। হ্যাঁ, নতুন যোগ হয়েছে 45 লাখের মতো। তা এইরকম অনেক ঘটনা আছে। এখন রাতারাতি ওনাদের কাজ করতেছে। আপনি বলেন, এই যে কত আন্দোলন, এই শিক্ষকরা বলে আমারও অনশন, যদি আমাদেরকে এটা না দেওয়া হয়, 200-250 এইরকম প্রবলেম দিয়ে রাস্তা বন্ধ করে ফেলে, রেল লাইন বন্ধ করে ফেলে। এই যে এইগুলি যদি এই যে ইলেকশনে যখন ডিক্লেয়ার করছে, এখন আপনি বলেন, আমার গতানুগতিক একটা সিস্টেম আছে এবং ইলেকশন কমিশন বলতেছে আমরা এটা পারবো, নতুন সিস্টেমে তাদের অভ্যাস নাই। এখন এটা একটা পরীক্ষা নিরীক্ষা হয়েছে, গতানুগতিক যেটা চলতেছে, প্রচলিত যেটা। এখন আপনি এখান থেকে আবার নতুন যাবেন, ওটা তো একটা হবে টেস্ট এন্ড ট্রায়াল টাইম, তখন তো আপনি তাদেরকে দোষ দিতে পারবেন না। এখন আপনি যদি দেখেন, 2 জন চিফ ইলেকশন কমিশন অলরেডি গেছে, এবং এটা নিয়ে আমি ইলেকশন কমিশনকে বক্তব্য দিতে শুনেছি, বলছে দেখেন অলরেডি কিন্তু আমাদের 2 জন জেলে চলে গেছে, সিসি যারা ছিল। সুতরাং ইলেকশন কমিশন খুব সিরিয়াস। এখন আমার কাছে মনে হয় যদি সময়ের আমরা একটু ধৈর্য ধরতে হবে, কারণ পুলিশে আরো রিক্রুটমেন্ট হচ্ছে, বিডিআর হচ্ছে, সেনাবাহিনীতে নতুন কমান্ড চ্যানেল আসছে, এবং আমার দৃঢ় বিশ্বাস একটা ফেয়ার ইলেকশন মোটামুটি দিতে পারবে। এবং ডক্টর ইউনূসের জন্য এটা একটা চ্যালেঞ্জ, এবং এটা নিয়ে এত হতাশ হওয়ার কিছু নাই। আর সবকিছুতে শুধু আমরা সমালোচনা করি, গঠনমূলক সমালোচনা করি, ভালো কাজ করে নাই কে বলছে? ভালো কাজ অনেক করেছে। এখন ভালো কাজগুলিকে আমি তালিকাবদ্ধ দিতে পারবো। আপনি যদি বলেন বাংলাদেশে হলো আমরা খুব সমালোচনা করি, কিন্তু আমরা গঠনমূলক সমালোচনা করি না। আমাদের উচিত হবে যে সরকারকে সহযোগিতা করা, ছাত্ররা যারা এই যে রাষ্ট্রপতি ইলেকশন হবে, রাষ্ট্রপতি ইলেকশন হবে, তারপর দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, সিস্টেমে চলে আসবে। ইলেকশনগুলি হলেই, এখন এই সরকারের তো ভাই মেয়র নাই, এই সরকারের এমপি নাই, চেয়ারম্যান নাই, কেউ নাই, সব তো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কি হবে, তখন এই যে একটা চেইন হবে, তৈরি হবে। এবং এরা জানে যে আমি যদি ইলেকশন হয়ে যায়, জাতীয় সংসদ ইলেকশন হোক, তাহলে আমি হয়তো উপজেলা চেয়ারম্যান হবো, তখন সরকারকে সহযোগিতা করার লোক থাকবে, একটা চেইন থাকবে। এই সরকার তো চেইন নেই, আমলারা সহযোগিতা করতেছে না, এবং পলিটিক্যাল কিন্তু তাদের কিন্তু কোনো বেঞ্চ নেই, কোথাও তাদের লোক নাই। সুতরাং আমলা নির্ভর একটা সরকার, এই সরকার এই জন্য দুর্বল। আদারওয়াইজ এই সরকার আরো ভালো কাজ করতে পারতো যদি সবাই সহযোগিতা করতো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। মনির ইসলাম রবি ভাই, আপনার কাছে শুনতে চাই যে এখন আসলে দেশে কোনো কিছু আসতে পারে কিনা, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা আলোচনা শুনতে পাচ্ছি। জরুরি অবস্থা তো আপনারা বলছেন যে আসার কোনো সম্ভাবনা নাই, নাকি সুস্থভাবে যেভাবে নির্বাচনের রোড ম্যাপ দেওয়া হয়েছে সেভাবে আগাতে থাকবে? ধন্যবাদ আপনাকে। আমি মেজর ইমরান ভাই 3টা কথা বলছে, খুব গুরুত্বপূর্ণ। আমরা এটা অনুধাবন করতে পারি কিনা জানি না, তবে ইমরান ভাই 3টা কথা বলছে খুব গুরুত্বপূর্ণ। যেহেতু একজন আইনের লোক আমাদের সাথে আছে, সেহেতু আইনের ব্যাখ্যাটাও এখান থেকে আমরা আশা করি। পুলিশের আইজি মামুন
হলো একটা বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি। তার উকিলের নাম কি? শিশির মনির। আজকে গোবিন্দ বাবুর কাছে আমি প্রশ্ন করি, একটা চলমান মামলা, আপনিও আসামি আমি আসামি, আমাকে না সাক্ষী করলো, তাহলে মামলার মোটিভ দুর্বল হয় কি সবল হয়? দুর্বলিত হয়। মামলাটা দুর্বল হয়ে যায় না? প্রতিপক্ষ এখানে সুযোগ পায় না যে আপনিও আসামি আমি আসামি হত্যা মামলা। আমি এখন আমার নিজের সেভ করার জন্য আপনার ঘরে অনেক কিছু চাপাই দিয়ে গেলাম, তাইলে কি হলো? এটা জানটা এটা দুর্বল হয়ে গেল না? মামলাটাকে দুর্বল করে দিল। আর একটা কথা কইছে ইমরান ভাই, যে এরা স্পেসিফিক কিছু সিদ্ধান্ত নিচ্ছে কাকে কাকে আপনার এরা মানুষের কাছে হেয় প্রতিপন্ন করবে। এতদিন তো বিএনপি টিএনপি এটা সেটা ওই হজু ফজু বহুত কিছু চলছে, দেশ নাই বলে কোনো লাভ নাই। এখন তারা টার্গেট নিচ্ছে 3টা জায়গায়। এই 3টা জায়গার লোক, এই 3জন লোকের তারা বিতর্কিত করে দেবে। দেখেন আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যেটাই যে ইমরান ভাই বললো যে হামলাটা হলো, আচ্ছা স্পেসিফিক খালি জোবরা গ্রামটাই তেই হামলা হয়েছে। আপনারা দেখেন চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জোবরা গ্রামে হামলা করছে, ওখানে কিন্তু শত শত গ্রাম আছে। জোবরা গ্রামে কেমন হামলা করছে? এটা প্রধান উপদেষ্টা ইউনূসের জন্মস্থান, তার নিজস্ব বাড়ি। এখানে যদি তারা হামলা করে এখানে পাটাপাটি করে যদি 2-4-5 জন 10 জন মরে, তাইলে তারা ইউনূসকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করবে যে ইউনূসের আত্মীয় স্বজনরা চিটাগাং ইউনিভার্সিটি ছাত্র করে মেডালিস্ট। দেখেন কোথায় গেছে। সেনাপ্রধানকে নিয়ে আমরা অনেক কথা বলছি, অনেক বিতর্ক করছি, অনেক ভাবে করি আমরা। এখনো ওই যে ফুয়াদ করে একটা ছেলে আছে, সারাক্ষণই সেনাবাহিনীর বিরুদ্ধে সে বলতেছে। জানি না তার কি ইন্টারেস্ট আছে, আমি জানি না তার কি ইন্টারেস্ট আছে। আমি এটা সেনাবাহিনীকে নিয়ে যেটা নাকি এই ইমরান ভাই বলছে, সেনাবাহিনীকে নিয়ে যখন প্রশ্ন উত্থাপন হয়েছে কেন আজকে দুয়ারে দুয়ারে ঘুরছে জেনারেল ওয়াকার, সেটা হলো সে 6 জন জিওসিকে চেঞ্জ করছে। যেই নুরুর উপর হামলা হওয়ার পরে 9 ডিভিশনের জিওসিকে নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে, সে তাকে চেক করে দিচ্ছে, এখান থেকে সরাই দিচ্ছে। সে বগুড়ার জিওসিকে 9 ডিভিশনে নিয়ে এসছে। 2 জন ব্রিগেডিয়ার জেনারেলকে উনি মেজর জেনারেল হিসাবে প্রমোশন দিচ্ছে, দিয়া পুরা সেট আপটাকে উনি চেঞ্জ করে দিচ্ছে। যেহেতু জনমনে একটা প্রশ্নবিদ্ধ হয়েছে, এই সমস্ত অফিসারদের নিয়ে বিভিন্ন কথা হয়েছে, উনি এই অফিসার করে সরাই দিচ্ছে। এটা রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে, প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতির সাথে দেখা করছে উনি এই সমস্ত আইনগত ব্যাখ্যাগুলি কি এটা জানার জন্য। এখন আপনারা সেনাবাহিনীকে নিয়ে যদি আমরা এখানে সেনাবাহিনীকে বিতর্ক করে দিতে পারি, তাহলে এদেশে নির্বাচন হবে না। নির্বাচন না হলে কারা আসবে? নির্বাচন না হলে জঙ্গিরা আসবে, মব পার্টিরা আসবে, তারা এবার রাজত্ব করবে এদেশের। এরে মারবে, ওরে মারবে, ওরও ধরবে, ওরে খুন করবে, তখন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে না। আচ্ছা, জেনারেল জাহাঙ্গীর ভালো লোক না। জেনারেল জাহাঙ্গীর সেনাপ্রধান হওয়ার যোগ্য লোক ছিল, হাসিনার রসানলে পরে সে সেনাপ্রধান হতে পারে। জেনারেল জাহাঙ্গীরের ইতিহাস দেখেন, 11 বার সে মিশন করছে, মিশনের চিফের দায়িত্ব পালন করছে। সে 6টা গ্যারিসনে জিওসি হিসেবে চাকরি করছে, বিডিআর এর বাহিনী প্রধান ছিল। তারপরে সে আপনার এই যে আপনার এই ওনাদের যে স্টাফ কলেজ আছে এটা রেক্টর ছিল। এমন কোন জায়গা নাই যেখানে জাহাঙ্গীর চাকরি করেনি, সেনাবাহিনী সব জায়গায় চাকরি করছে। এখন জেনারেল জাহাঙ্গীর কমান্ডিং অফিসার না, তার কমান্ডিং সে তো 6টা গ্যারিসনে জিওসি ছিল। তো জিওসি অর্থ কি? আমরা এটা কিন্তু ব্যাখ্যা করি না জিওসি অর্থ কি। জিওসি হলো ক্যান্টনমেন্টের সর্বসাধারণ কমান্ডিং অফিসার, ওয়ান অফ দেম, ওনলি ওয়ান। তাহলে সে কমান্ডিং মানে না বা পারে না, জানে না, এইটা ব্যাখ্যা করে অনেকে, শুনিয়ে হাসি পায়। এখন কি করবো ভাই, ওই যে ছাগলে বাঘের গাল চাটে। এখন দেশ যেরকম হয়ে গেছে সেরকম আমারও ওই বাই নৌকা বাইতে হয়। তা যদি না করি তাহলে দেখবেন মব হবে, আমার বাড়ি হামলা হইব, ওই নিচে সাউয়া করবো। এই যে চরিত্র তৈরি করলেন আপনারা, এই চরিত্র দিয়ে আপনারা কি পাবেন, কি আশা করেন? আমরা ভাই দীর্ঘদিন এই রাজনৈতিক কর্মী হিসাবে চিকা মারতে মারতে এই চুঙ্গা পোকাইতে পোকাইতে এই পর্যন্ত আসছে। কোনোদিন আমাকে মুখ দিয়ে এই সমস্ত বাজে ইয়ে আসে না। আমার একটা কথা মনে আছে ইমরান ভাই, এরশাদের সময় আমরা যখন আন্দোলন করতাম তখন আমরা একটা স্লোগান দিতাম, বাজে স্লোগান। সেই স্লোগানটা কতটুকু বাজে এবারে আমরা কম্পেয়ার করার জন্য বললাম। আমরা বলতাম রোশন বলো এরশাদ বলো, কেউ রবে না রে, সব শালারা ভাইসা যাবে বঙ্গোপসাগর। এটা হলো একটা হার্ড স্লোগান, মানে বাজে স্লোগান। এবার এই স্লোগানটার সাথে এখন যে স্লোগান গুলি হচ্ছে এগুলি কম্পেয়ার করে। এইসব স্লোগানের সাথে কোনো ইয়ে হয় না। এখন যে স্লোগান গুলা টিনে চালে এগুলো কি বের করছে কি? আমি আপনার কাছে, আপনারা বুদ্ধিমান মানুষ, আপনার কাছে আমি শিখতে আসি ডে বাই ডে। আমি আজকে ইমরান ভাই এবং গোবিন্দ বাবু আপনার কাছে বলি, আমি তো হার্টটা বললাম, আমরা হার্ট একটা স্লোগান দিতাম, রোশন বলো এরশাদ বলো, কেউ রবে না রে, সব শালারা ভেসে যাবে বঙ্গোপসাগরে। এটা হলো একটা খারাপ স্লোগান আমার আমলের। আপনাদের আমলে এই যে আপনারা বিপ্লব করে আমদানি করে যা আনলেন,
আর যে নাকি ওই প্লেকার্ডটা লেখা বয়ে রয়েছে, দেখেন আমরা এই যে ফজলুর বাসার সামনে প্লেকার্ডটা যে লেখা যার সামনে আসিল, আবার ইমরান ভাই দেখবেন ফেসবুকে ঘুরে তো তার হাতটা কোন জায়গায় দেখেন, কথা লিখছে, কথার সাথে হাতটা ওইখানে রাখছে, তার মানে মিলাইছে। এই ধরনের কুরুচিপূর্ণ মানুষগুলোকে কিসের রাজনীতি করবেন ভাই, কিসের রাষ্ট্র গঠন করবেন? এরা কি রাষ্ট্র গঠনের কিছু বুঝে? শেষ করবেন আপনারা হ্যাঁ, দিনাজপুরে সেদিন মব হয়েছে, সেখানে মনে করেন একটা মাজার আছে, মসজিদ আছে, হ্যাঁ মসজিদ আছে, মাজার আছে, যে কোনো একজন লোক হয়তো বা এখানে মাজার করে বা ধর্মীয় অনুষ্ঠান করে, সেখানে তারা রাত্রেবেলা যায় 40-50 হাজার লোক মসজিদের মধ্যে আগুন দিচ্ছে, মাজারের মধ্যে আগুন দিচ্ছে। এটা কি মবের এইটা কি ভালো কিছু সাইন ব্যবহার করে? এটা তো উস্কানিমূলক বিষয়। একজন মনে করেন যে আমি দেবতা হিসাবে কৃষ্ণরে ভালোবাসি, আপনি মহাদেবের ভালোবাসেন, এই জন্য এখন কৃষ্ণর গ্রুপের লোক আমি শক্তিশালী, আমি মহাদেবের মন্দির ভেঙে পেলাম। এটা কি কোনো ধর্মীয় অনুশাসন হলো, ধর্মীয় বিষয় হলো? কেউ পীর মনে করেন যে আমাদের মধ্যে তো মুসলমানদের মধ্যে কত রকমের কত ফেরকা আছে, কত কিছু আছে, কেউ মাজারপন্থী, কেউ মনে করেন মসজিদপন্থী, বিভিন্ন রকম আছে। সবাই তো ইসলামের কথাই কয়, আল্লাহ এক কয়, নবীরে মানে। এই যে গোবিন্দ বাবুরা ঈশ্বর মানে, মহাদেবের গ্রুপ যারা করে তারাও ঈশ্বর মানে, কৃষ্ণের গ্রুপালারও ঈশ্বর মানে, বিষ্ণুর গ্রুপালারও ঈশ্বর মানে। এখানে তো কোনো পার্থক্য নেই। আমরা জানি যে বিভাজন করছি জাতিকে, এটা কি আমাদের জন্য খুব ভালো কিছু মনে করেন? ভালো কিছু। আর নির্বাচনের বিষয়ে যে কথা বলছেন, নির্বাচনের দেশে ক্ষতি হয়, নির্বাচন ছাড়া বিকল্প নেই। যে যাই বলো একটা নির্বাচিত সরকার আসতে হবে। সরকার ডিল করতে হলে এ পর্যন্ত আপনাদের কেন অনেক কিছু আমরা শুনছি। বিনিয়োগকারীরা এই দেশে এসে একটা সেমিনার করে গেছে, কয়েক লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবো প্রতিশ্রুতি দিয়ে গেছে, একজনও কিন্তু 1 টাকা বিনিয়োগ করে নেই। তাদের বক্তব্য কি জানেন? যে তোমরা তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এখন আছো, কালকে থাকবা না, পরবর্তী নির্বাচিত সরকার এসে যদি এই চুক্তি না মানে আমরা কিভাবে বিনিয়োগ করবো? আমরা বিনিয়োগ করবো না। যত রাষ্ট্রে ইউনিসেফ বুঝছে, এত বড় একজন নোবেল বিজয়ী লোক, উনি একটা জায়গা থেকে 10টা টাকা আনতেন। উনি এখন বুঝতে পারছে যে না, নির্বাচিত সরকার ছাড়া সরকার দেশ চালানো সম্ভব না। সেজন্য উনি চাইতেছে যত দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে। এইটুকুই। এখানে ইউনিসেফকে নিয়ে অডিট হওয়ার বা বিভিন্ন রকম কথা সমালোচনা করার কোনো কারণ নেই। আমরা অনুরোধ করব, বাহিনীগুলিকে নিয়ে আপনারা সমালোচনা করবেন না। বাহিনীরা অন্যায় করলে, যে কথাটা ইমরান ভাই বলছে, আরেকটা কথা বলছে, আজকে কোথায় জিয়াউল হাসান জেলে আছে না? বহুত পুলিশ অফিসার জেলে আছে না? তাদের ডিপার্টমেন্ট তাদেরকে জেলে ঢুকেছে না? তাদের বিরুদ্ধে মামলা হয়েছে না? এবং আরো অনেক তালিকা আছে, অনেকে গ্রেফতার হবে। এবং তাদের ডিপার্টমেন্টাল সিস্টেম আছে, যদি কোনো অপরাধ করে থাকে তাহলে ডিপার্টমেন্টের তদন্ত হয়ে তাদের চেক করা হয়, তাদের শাস্তি দেওয়া হয়। আপনি পাবলিকের কি আছে যে আপনি যে মব করলেন, আপনার বিচার কেটে করবেন? আপনার বিচারে এত আইসেন, আপনি আসেন নাই। স্বার্থপূর্ণতা ছাড়া রাজনীতি মানে। আজকে একটা ভালো অ্যাসাইনমেন্ট দেখেন আছে আমাদের আজকে পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী, আমাদের যে নবাগত পার্টি এনসিপি নেতৃবৃন্দরা তারা ফুলের তোড়া নিয়ে আমাদের মহাসচিবের সাথে পার্টি অফিসে দেখা করেছে এবং তাকে উইশ করেছে। এইগুলি হলো রাজনীতির শিষ্টাচার। শিষ্টাচারকে ব্রেক করে রাজনীতি করতে পারবেন, তাই না ইমরান ভাই? শিষ্টাচারের বাইরে যায় কোনো রাজনীতি করতে পারবে? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে এবং প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো। সবাই ভালো দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আলোচনা করা হলো। ভিপি নূরকে নির্মমভাবে পিটিয়েছে যৌথ বাহিনী এবং আপনারা দেখেছেন যে শেখ হাসিনার সময়ে, আওয়ামী লীগের সময়ে তাকে এভাবেই পেটানো হতো এবং তিনি প্রচুর পরিমাণে আঘাতের শিকার হয়েছেন নানা সময়ে এবং তিনি নির্যাতিত একজন ব্যক্তি হিসেবে বাংলাদেশে পরিচিত। প্রিয় দর্শক, আমরা দেখেছি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তৌহিদ আফ্রিদির নামে নানা অপকর্ম রয়েছে, নানা অন্যায়, নানা দুর্নীতি রয়েছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশের এই সময়ে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে সবাই। ডাকসুতে নির্বাচন হচ্ছে, ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জনপ্রিয়তা ব্যাপক রয়েছে এবং ছাত্র দলের যে অবস্থা আমরা তা দেখতে পাচ্ছি। কঠিন একটি পরিস্থিতি পার করছে বাংলাদেশের এই মুহূর্তে সরকার। সে সাথে মব সৃষ্টি করে যে কাউকে ধরে নিয়ে যাওয়া এবং নানা ধরনের অপকর্ম তো চলছেই।
এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেবেন নাকি নির্বাচন দিয়ে তিনি দ্রুত দেশ ছাড়বেন, এই বিষয়গুলো নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে এবং কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।